নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সামনে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আর কিছুদিন পর হানাবাড়ির জন্মদিন। হানাবাড়ি 1 বছর পূরণ হতে চলেছে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের জন্য তোমাদের কাছে বিভিন্ন ধরনের গল্প বারবার উপহার দিয়েছি। আর 1 বছর ধরে তোমরাও টুকটুক করে হানাবাড়িকে 16,000 সদস্যের পরিবার করে তুলেছ। আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি, তোমাদের বিভিন্ন ধরনের আরো নতুন গল্প উপহার দিয়ে মন জয় করতে পারি, আর আমাদের পরিবারের সদস্যের সংখ্যা যেন 1 লাখ ছাড়িয়ে যায়। তাই তোমাদের জন্য হানাবাড়ির জন্মদিন উপলক্ষে হানাবাড়ি নিয়ে আসতে চলেছে বিভিন্ন ধরনের স্পেশাল প্রজেক্ট। সেই স্পেশাল প্রজেক্টগুলো কি জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে আজকে গল্পে ফেরা যাক। আজকের গল্প আর্য রায়ের কলমে ওরা ফিরে ফিরে আসে। আজকের গল্প পাঠে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কালো পরি ছায়া নিয়ে যায়, কালো পরি প্রাণ শুষে খায়। আধারের মাঝে ছন্দপতন, তপ্ত কহিনে অন্তর্দহন। অভিশাপের কালো রূপ ধরে আমি বারে বারে ফিরে আসি তাই। কালো পরি রক্ত চুষে খায়। কালো পরি আমার ছায়া নিয়ে গিয়েছে বাবা, ফিরিয়ে দাও তাকে, দাও না। তুমি কেমন বাবা, নিজের মেয়ের ছায়া ফিরিয়ে দিতে পারো না? আকাশের অশ্রুসজল মেঘমল্লার হতে টুপটাপ শব্দে ঝরে পড়ছে সিক্ত বাড়িধারা। রুক্ষ মাটির বুকে আজ দানা বেঁধেছে এক রাশ কালো আধার। মাঝে মাঝেই কান ফাটানো বজ্র নিনাদ আছড়ে পড়ছে জঙ্গলাকীর্ণ ছোট্ট কাঠের বাড়িটার সামনে। সিকিমের এই ছোট্ট পাহাড়ি উপত্যকার ইউকসমের লিম্বু হোমস্টেতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে গরম তামাঙের ছোট্ট মেয়ে আত্রিকু। নামটা তার বাবা বেশ শখ করেই রেখেছিল। বলেছিল, আমার মেয়ে স্বয়ং পাহাড়ি দেবীর আশীর্বাদ ধন্য। আজ হোমস্টে ফাঁকা প্রায়। যে কজন অভিযাত্রীদের দল এসেছিল আজ সকালেই তারা শিলিগুড়ির দিকে ফিরে গিয়েছে। হোমস্টে রিসেপশনে বসে রেজিস্টার চেক করছিল গরু। থেকে থেকে প্রবল হাওয়ার দাপটে কেঁপে উঠছে গোটা কাঠের বাড়িটা। ইউকসমের খানিক দূরে অবস্থিত বৌদ্ধ লামাদের গুম্ফা ও স্তূপ। ইউকসম সিকিমের প্রথম রাজধানী এবং কাঞ্চনজঙ্ঘার প্রবেশদ্বারও বটে। এই গুম্ফা পেরিয়ে রয়েছে এক পরিত্যক্ত কবরস্থান। কবরস্থানের রুক্ষ মাটি আজ বর্ষা স্নাত হয়ে কবরের নিচে শুয়ে থাকা অস্থি চর্মসার দেহগুলোকে সিক্ত করে তুলেছে। এই কবরস্থান ঘিরে যে জঙ্গলাকীর্ণ অঞ্চল রয়েছে সেখান থেকে ভেসে আসছে মৃদু গোঙানির শব্দ। কান পাতলেই শোনা যায় আকাশে কোনো এক অজানা প্রাণীর ডানা ঝাপটানোর আওয়াজ। বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে এক অদ্ভুত ত্রাসের সঞ্চার ঘটেছে। সিকিমের এই অঞ্চলে এক এক করে মৃত্যু ঘটে চলেছে বহু মানুষের। সিকিমের এমন জনবহুল টুরিস্ট স্পটে পরপর এমনতর দুর্ঘটনা সিকিম সরকার এবং
প্রশাসনিক মহলকে চিন্তায় ফেলে দিয়েছে। এই তো কদিন আগেই একটি অভিযাত্রীর দল হঠাৎ করে উন্মাদগ্রস্ত হয়ে কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে খাদে লাফ দিল। আত্মহত্যা নাকি মানসিক বিকার জানা যায়নি আজও। ছায়াছুরি আর ডার্ক এঞ্জেল, ছায়াছুরি আর ডার্ক এঞ্জেল, ছায়াছুরি। তবে মৃত্যুর আর পূর্বে ডার্ক এঞ্জেল, তাদের বিড়বিড় করে বলতে শোনা গিয়েছে কয়েকটি বিশেষ শব্দ। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় কালো পরী। বাতাসে শনশন শব্দের সাথে সাথে উত্তরোত্তর বেড়েই চলেছে বৃষ্টির দাপট। লিম্বুর হোমস্টের লণ্ঠনের নিভু নিভু আলোয় আদ্রিকুর ছায়া এসে পড়েছে ঘরের আয়নায়। অকাতরে ঘুমিয়ে রয়েছে ছোট্ট মেয়েটি। তার ঠোঁট বেয়ে নেমে এসেছে মুখের লালা। বছর ছয়েকের এই মেয়েটি এই পাহাড়ি ঝঞ্ঝাট জন্মের পর থেকেই দেখে এসেছে। সে বুঝেছে এখানে আবহাওয়া চোখের নিমিষে বদলে যায়। হঠাৎ কি একটা অস্বস্তি হওয়ায় চোখ মেলে তাকায় সে। আয়নায় তার কম্পমান প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল আদ্রিকু। আয়নায় প্রতিফলিত হচ্ছে তার ছায়া শরীর। মৃদুমন্দ কাঁপছে যেন সেটা। তারা দুজনেই একে অপরের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে, যেন তারা একে অপরকে কিছু বলতে চাইছে। তার বিছানার ঠিক পেছনে কাঁচের সার্সি দেওয়া জানলায় হঠাৎই ফুটে উঠল আরেকটি প্রতিচ্ছবি। এক বিকট দর্শন নারীর মুখ। তার সারা শরীর মিশমিশে কালো, যেন এক রাশ অন্ধকার গ্রাস করেছে তার গোটা শরীর। তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে। চোখের মনির রং সাদা, বর্ণহীন। তার কোমর থেকে শরীরের বাকি অংশ যেন এক অতিকায় হিংস্র জন্তু। বিশালাকার পায়ের চেটো জুড়ে গজিয়ে উঠেছে সারি সারি কালো লোম। পায়ের নখ সিংহের মতোই ধারালো। কাঁধ থেকে ঝুলে পড়া দুটো বলশালী হাত, সেই হাত জুড়ে সারি সারি নখ। আবারও এক বিকট শব্দ করে বাজ পড়ল। বিদ্যুতের আলোয় এইবার স্পষ্ট দেখা গেল তার মুখ। তার মণিহীন সাদা চোখের নিচে নাকের জায়গায় কালো দুটো গর্ত, এবং মুখের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আড়াআড়িভাবে চেরার দাগ স্পষ্ট। সারি সারি তীক্ষ্ণ দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে ঝুলছে এক হাত লম্বা চেরা জিভ, যা বুক অব্দি বিস্তৃত। কাঁধের দুই প্রান্ত হতে বেরিয়ে এসেছে দুটো অতিকায় ডানা। ধীরে ধীরে সে হাতের তীক্ষ্ণ নখ দিয়ে কাঁচের জানলায় ধীরে ধীরে আঘাত করতে লাগলো, ঠিক যেন কোনো এক হীরক খণ্ড দিয়ে কাঁচের অংশটুকু নিঃশব্দে কেটে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে কাঁচের জানলায় একটা চৌকো অংশ কেটে মাটিতে পড়ে গেল। মেয়েটি তখনও নিষ্ফলকভাবে তাকিয়ে রয়েছে। তার মুখে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। কণ্ঠনালী রুদ্ধ প্রায়। সে চিৎকার করে তার বাবাকে ডাকতে চাইছে, তবু গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বের হচ্ছে না তার। ধীরে ধীরে ঘরে প্রবেশ করল সেই অতিকায় কুৎসিত নারী অবয়বটি। সে ঘরে ঢুকতেই মেয়েটির নাকে ভেসে এলো একটা পচা গলা মৃত শরীরের কাগলে ওঠা গন্ধ। তার কাঁধ থেকে বেরিয়ে আসা দুটো অতিকায় ডানা ধীরে ধীরে গুটিয়ে নিল সে। আয়নার প্রতিফলিত হওয়া আদ্রিকুর প্রতিচ্ছবি হঠাৎ করে তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল। কিন্তু বাস্তবে বিছানায় বসে থাকা ছোট্ট আদ্রিকুর মধ্যে ভয়ের ভাবান্তর ছাড়া যন্ত্রণার তেমন কোনো অভিব্যক্তি না দেখা গেলেও আয়নায় তারই প্রতিচ্ছবির এমন পরিবর্তিত রূপ যেন কাল রাত্রির এক অদ্ভুত মায়াজাল। আয়নার সামনে গিয়ে এবার আয়নার গায়ে একবার জিভটা সযত্নে বুলিয়ে নিল সে। ফিসফিস করে বলে উঠল, কালো পরি ছায়া নিয়ে যায়। কালো পরি প্রাণ শুষে খায়। আধারের মাঝে ছন্দপতন, তপ্ত কহিনে অন্তর্দহন।
অভিশাপের কালো রূপ ধরে আমি বাড়ি বাড়ি ফিরে আসি তাই। কালো পরি রক্ত চুষে খায়। মুহূর্তের মধ্যেই তার কালো হাতখানি সে সজোরে প্রবেশ করালো আয়নায় প্রতিফলিত হওয়া আদ্রিকোর প্রতিচ্ছবির শরীর লক্ষ্য করে। বিছানায় বসে ভয়ে কাঁপতে থাকা সেই ছোট্ট মেয়েটির দুই জোড়া বিস্ফারিত চোখ দেখতে পেল মুহূর্তে ভগ্নাংশে সেই আয়না থেকে যেন পরিণত হলো স্বচ্ছ জলে। জলের ভেতর হাত ঢোকালে যেইভাবে কেঁপে ওঠে নদীর বুক, ঠিক সেইভাবেই আয়নাটা যেন কেঁপে কেঁপে উঠল। এক ঝটকায় তার ছায়া শরীরটাকে টেনে হিঁচড়ে বের করে আনলো সেই অতিকায় নারী অবয়বটি। খানিক বাদেই বিছানায় বসে থাকা সেই মেয়েটির মনে হলো আয়নায় আর তার শরীরের কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে গেছে সেটা। এই মুহূর্তে আয়নার এই প্রান্তে এসে বসে থাকলেও আয়নার ওই প্রান্তে সে ছাড়া ঘরের বাকি সমস্ত কিছুর প্রতিবিম্ব স্পষ্ট ফুটে উঠেছে। তার শরীরটা অদ্ভুতভাবে হালকা লাগছে। আদ্রিকুর ছায়া শরীরটাকে বাইরে বের করে সে কাঁধের দুই ডানা মেলে ধরল। দুই ডানা দিয়ে সজোরে আঁকড়ে ধরল তাকে। তারপর ধীরে ধীরে তার শরীরের এক রাশ ঘন কালো অন্ধকারে মিলিয়ে গেল সেটি। বিছানায় বসে থাকা মেয়েটি এইবার এক তীক্ষ্ণ আর্তনাদ করে ধীরে ধীরে নেতিয়ে পড়ল বিছানায়। আধ বোঝা চোখে সে দেখতে পেল এক বিশালাকায় প্রাণী ডানা ঝাপড়ে উড়ে গেল জানলার দিকে। ধীরে ধীরে সেই জানলার ভাঙা অংশটি দিয়ে মিলিয়ে গেল রাতের আকাশে। গুরুম তামাং হঠাৎ উপরের ঘর থেকে এক মেয়েলি কণ্ঠের আর্তনাদ শুনে উঠে দাঁড়ালো। রেজিস্টার খাতাটা বন্ধ করে সে লণ্ঠন হাতে কাঠের সিঁড়িতে পায়ের জুতোর মচমচ শব্দ করতে করতে ধীরে ধীরে উপরে উঠে এলো। নিজেদের ঘরে প্রবেশ করতে সে দেখতে পেল তার ছোট্ট মেয়েটি বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে সাদা গ্যাঁজলা। তার সারা শরীর থরথর করে কাঁপছে। হাত এবং পা দুটি কটকট শব্দ করে এঁকে বেঁকে যাচ্ছে। শরীরটা দুমড়ে মুচড়ে সে বিছানায় ছটপট করে চলেছে। সে ছুটে গেল তার দিকে, হাত পা দুটোকে শক্ত করে চেপে ধরে কোনো ক্রমে তার কাঁপুনি থামানোর বৃথা চেষ্টা করল। তারপর বিড়বিড় করে বলে উঠল, ভয় নেই মা, এই তো আমি চলে এসেছি। কোথায় কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ বল আমায়, কোথায় ব্যথা হচ্ছে? হ্যাঁ বুকের কাছটা হাত নিয়ে দুইবার জোরে জোরে চাপ দিল সে। হাঁ হয়ে থাকা মুখটা যেন বাতাস থেকে নিতে চাইছে শ্বাস বায়ু, কিন্তু কোনো এক অজানা কারণে সে বারবার ব্যর্থ হচ্ছে। হতভম্ব হয়ে তামাং বুকে জোরে জোরে চাপ দিতে লাগলো। তারপর মুখটা ছোট্ট মেয়েটির মুখে ঢুকিয়ে জোরে একবার নিঃশ্বাস টেনে শ্বাস বায়ু দিতে লাগলো। বারবার বুকে কান পেতে শুনতে লাগলো হৃদয়ের গতি। কিন্তু অদ্ভুত কাণ্ড, তার বাম বুকের নিচে থাকা লাল হৃদযন্ত্রটি কোনো আওয়াজ করছে না। কিন্তু এটা কি করে সম্ভব? এই তো তার মেয়ে তারই সামনে এক ফোঁটা বাতাসের জন্য ছটপট করছে, কিন্তু তার যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে বহু আগে। বাইরে তখন বৃষ্টিটা সামান্য ধরে এসেছে। ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সে ছুটে চলল গ্যারেজের দিকে। কাঁধে অচেতন হয়ে শুয়ে থাকা মেয়েটির ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছে তার। পাহাড়ের কোলে কোনো হাসপাতাল নেই। এখন ডাক্তারকে পেতে গেলে তাকে যেতে হবে মূল সড়ক ধরে আরো মাইলখানেক নিচে, সেই সদর হাসপাতালে। কিন্তু তার আগে যদি কিছু ঘটে যায় তাহলে
তড়িৎ গতিতে পাহাড়ি ল্যান্ড রোভারের দরজা খুলে মেয়েটিকে পেছনে শুইয়ে দিল সে। ড্রাইভারের সিটে বসে বুকের সাথে আড়াআড়িভাবে বেঁধে নিল সেফটি বেল্ট। দ্রুত হাতে চাবি ঘোরাতেই প্রবল গর্জন করে গাড়িটা জানান দিল তেলের ট্যাঙ্ক ফাঁকা। साला सुअर, हाँ? साला शैतान, हट, हरामी साला। গাড়ি থেকে নেমে পাহাড়ি ভাষায় এক অশ্রাব্য গালাগালি দিয়ে সজোরে এক লাথি কষালো গাড়ির চাকায়। এরপর আবারও দরজা খুলে আদ্রিকোকে বার করে কোলে তুলে নিল সে। গ্যারাজ বন্ধ করে পাহাড়ি পাদদেশ ধরে নিঃশব্দে ধীরে ধীরে পা ফেলে সে এগিয়ে চলল সিকিমের শহরতলির দিকে। বৃষ্টির জমা জলে তার পায়ের আওয়াজ উঠল। পাহাড়ের রুক্ষ জমির বুকে জল জমে পিচ্ছিল হয়ে উঠেছে। একটু এই দিক থেকে ওই দিক হলেই সাক্ষাৎ মৃত্যু। এইবার সে চলার গতি বাড়ালো। সে এক প্রকার ছুটে চলল। বৃষ্টির মাত্রা কমে গেলেও হাওয়ার দাপট এখনো পুরো দমে চলছে। তামাং অস্ফুট স্বরে বলল, অভিশাপ, পাহাড়ের বুকে অভিশাপ নেমেছে। কেউ বাঁচবে না, কাউকে বাঁচতে দেবে না সে। শতাব্দীর প্রাচীন অভিশাপ শুষ্ক মাটির স্তর ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে। বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম তাদের আগুন নিয়ে না খেলতে, কিন্তু আমার একটা কথাও শুনলো না তারা। ইউকসুমের বৌদ্ধ লামাদের স্তূপ এবং গুম্ফা পেরিয়ে ওই জঙ্গলাকীর্ণ কাঁটা তার দেওয়া প্রাচীন পরিত্যক্ত কবরস্থান, যা শতাব্দীর অভিশাপ বুকে নিয়ে চলেছে। পাহাড়ি উপজাতিদের কাছে সেটা নরকের দ্বার। এই কবরের বুকে শুয়ে রয়েছে সারি সারি মৃত শরীর, যারা পাপিষ্ঠ, যাদের আত্মা কলুষিত, যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। তাদের শীতল দীর্ঘশ্বাস আজও কান পাতলে শোনা যায়। এই সকল মৃতদেহকে সংরক্ষিত করে, রক্ষা করে এবং নরকের দ্বার পাহারা দেয় ডার্ক অ্যাঞ্জেল, যে স্বয়ং ঈশ্বরের দ্বারা নির্বাসিত এবং কলঙ্কিত। ওই স্থানে দীর্ঘ বহু বছর কারোর পা পড়েনি। আজ থেকে ঠিক 5 মাস আগে কলকাতা থেকে আসা এক দম্পতি এই নরকের দ্বার উন্মুক্ত করে। বৌদ্ধ লামাদের মন্ত্রের দ্বারা বেঁধে দেওয়া সেই অপবিত্র স্থানটিকে বাঁধন মুক্ত করে এবং জাগিয়ে তোলে ডার্ক অ্যাঞ্জেলকে। এরপর থেকেই তো একের পর এক দুর্ঘটনা ঘটে আসছে। প্রথমে অভীষ্ট শিকারের প্রতিবিম্বকে কেড়ে নিয়ে যাচ্ছে সে, এরপর তাকে বাধ্য করছে আত্মহননের পথে যেতে। গুরুং আবারও বলে উঠল অস্ফুট স্বরে, আমি কখনো গুণা করিয়া টের পাইনি যে মৃত্যুর থাবা ধীরে ধীরে গ্রাস করছে আমার ছোট্ট মেয়েটিকেও। ওই দিন যে সে না ওকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। কথাগুলো বলতে বলতে সে চলার গতি আরো খানিকটা বাড়ালো। পাহাড়ি পিচ্ছিল জমিতে পা পিছলে যাচ্ছে তার। কাঁধে থাকা ছোট্ট মেয়েটির শরীর যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে আসছে। হঠাৎ কাঁধের কাছটায় এক তীব্র যন্ত্রণা অনুভব করলো সে, যেন কোনো এক হিংস্র জন্তু তার ঘাড়ের কাছটায় কামড়ে ধরেছে। সে সভয়ে কাঁধে থাকা মেয়েকে মাটিতে নামানোর চেষ্টা করলো। আদ্রিকুমা, কি করছিস? ছাড় আমায়। তখনই কাঁধে থাকা আদ্রিকু ফিস ফিস করে তামাংয়ের কানের কাছে মুখটা নামিয়ে এনে বলল, কালো পরি আমার ছায়া নিয়ে গিয়েছে বাবা, ফিরিয়ে দাও তাকে, দাও না। তুমি কেমন বাবা?
নিজের মেয়ের ছায়া ফিরিয়ে দিতে পারো না? তামাং পেছনে ঘুরে দেখল আদ্রিকুর সারা শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার চোখের মণি নিষ্প্রাণ, দাঁতের ফাঁকে লেগে রয়েছে তামাংয়ের ঘাড়ের খানিকটা মাংস। সে সজোরে মেয়েকে পিঠ থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিতে চাইল, কিন্তু ততক্ষণে সে দুই ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। তার সারা মুখে অজস্র কাটাকুটির দাগ, আর হাঁ হয়ে থাকা মুখটা যেন ধীরে ধীরে আরো বড় হচ্ছে। তার ঠোঁট দুটো ধীরে ধীরে গোলাকৃতি হয়ে মুখের ভেতরে ছোট্ট ছোট্ট দাঁতগুলো তীক্ষ্ণ হয়ে উঠছে। তামাংয়ের ভয়ার্থ চাহনিকে মুহূর্তের মধ্যে তাচ্ছিল্যের হাসি এসে উড়িয়ে দিয়ে তার কণ্ঠনালী লক্ষ্য করে এক মরণ কামড় বসিয়ে দিল সে। তামাংয়ের বুক ফাটা মরণ আর্তনাদ কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল আধারের অতল গহ্বরে। তামাং গুরুংয়ের পড়ে থাকা নিষ্প্রাণ শরীরটির দিকে একবার চেয়ে নিয়ে দুই হাত পায়ে ভর করে ধীরে ধীরে সে এগিয়ে চলল পাহাড়ের খাদের দিকে। উন্মাদিনীর মতো বেড় করে আদ্রিকু বলে চলল, ফিরিয়ে দে আমার ছায়া, ফিরিয়ে দে কালো পরি, দে ফিরিয়ে দে। একথা বলেই সে ঝাঁপ মারল পাহাড় থেকে। ছোট্ট শরীরটি পাথুরে রুক্ষ মাটিতে পড়তেই তার মাথাটা দুই ভাগ হয়ে বেরিয়ে এলো সাদা ঘিলু। সারা শরীর থেকে তীব্র বেগে বেরোতে লাগলো লাল উষ্ণ তরল। তখনও মাথার উপরে ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে এক নারী। সে ধীরে ধীরে মেয়েটির কাছে এলো, স্বজনদের তুলে নিল ছোট্ট শরীরটাকে। এরপর বিশাল ডানায় ভর করে আবারও মিলিয়ে গেল রাতের নিকষ কালো অন্ধকারে। বনবন শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে রুদ্র। এক হাতে সে ক্রমাগত ঘুরিয়ে চলেছে টেবিলে থাকা পেপার ওয়েটটি, মুখে জ্বলছে জ্বলন্ত সিগার। টেবিলের বিপরীতে বসে থাকা সবুজ উর্দিধারী যুবকটি একবার গলা খাগড়ি দিয়ে বলে উঠল, মিস্টার রুদ্র, আপনি কি এই সিক্রেট অ্যাসাইনমেন্টটিতে কলকাতা পুলিশের একজন প্রতিনিধি হিসেবে সিকিমে যাবার মনস্থ করলেন? না। একটি ছোট্ট উত্তর দিয়ে আবারও নিশ্চুপে সেই ঘুরতে থাকা ফ্যানের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল রুদ্র। সেই চোখের দৃষ্টি পড়া কোনো সাধারণ লোকের কর্ম নয়। রুদ্র অর্থাৎ রুদ্র সেন, একে ঠিক প্রতিরক্ষা বাহিনীর কেউ বলা যায় না, আবার প্রাইভেট ইনভেস্টিগেটরও বলা যায় না। সে উর্দিধারীদের হয়ে প্রতিনিধিত্ব করে ঠিকই, তবে তার নাম একমাত্র উচ্চপদস্থ কিছু পুলিশ কর্মকর্তা ছাড়া বিশেষ কেউ জানে না। They called him Shadow Hunter। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। কোনো রহস্যজনক মৃত্যু কিংবা যেখানে অতিপ্রাকৃত কোনো ঘটনা লুকিয়ে রয়েছে যা পুলিশের ধ্যান ধারণার বাইরে, সে তাদের হয়ে এই সকল কেস ইনভেস্টিগেট করে এবং বের করে আনে সমাধান সূত্র। লোকে বলে রুদ্র সেন এমন এক রহস্যাবৃত্ত চরিত্র যাকে সহজে চেনা কঠিন। তার নিজের এমন কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে যার বলে সে সমাজের কল্যাণ সাধন করে। এই যেমন যদি কোনো অপরাধী পুলিশের এনকাউন্টার বা ক্রস ফায়ারিংয়ে মারা যায়, যাকে কিনা তাদের প্রয়োজন ছিল, রুদ্র সেন প্রেত চক্রের মাধ্যমে তার অতৃপ্ত প্রেতকে তারই মৃত শরীরে প্রতিস্থাপন করে তার মুখ দিয়ে সকল প্রশ্নের উত্তর বার করতে সমর্থ হয়। যেই অন্ধকার জগতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, রুদ্র সেন সেই জগতের একচ্ছত্র অধিপতি। কোনো অবজেক্ট যা কিনা অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাকে শুধুমাত্র স্পর্শ করে সে বলে দিতে পারে অপরাধের উৎস কিংবা অপরাধীর পরিচয়। রুদ্রের বিপরীতে বসে লালবাজার থানার ইনচার্জ অলোক সেন।
অলোক সেন এবার জিজ্ঞাসা করলো, কিন্তু কেন রুদ্রবাবু? আপনাকে যে আমাদের ভীষণ প্রয়োজন। ইতিমধ্যে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। সিকিম পুলিশ আমাদের কাছে সাহায্য প্রার্থী। এমন এক রহস্যজনক কেসের সমাধান করতে যে আপনার জুড়ি মেলা ভার রুদ্রবাবু। আপনি এক এবং অদ্বিতীয়। দেখুন অলোকবাবু, এর আগেও বলেছি, আবারও বলছি, আমায় দিয়ে জোর করে কোনো কাজ করানো যায় না। আমি নিজের মর্জির মালিক। তাছাড়া আমি তো আপনাদের পুলিশ প্রশাসনের কেউ নই। তাহলে আমায় সাত সকালে তড়িঘড়ি করে বাড়ি থেকে নিয়ে আসার কারণটা কি? সিকিমের কেসটা আমিও খবরের কাগজে পড়েছি বটে। শুনেছি এখন সেখানে রেড অ্যালার্ট জারি হয়েছে। রাতে 144 ধারায় কারফিউ জারি হয়েছে। পুরো রাজ্য জুড়ে, বিশেষ করে সিকিমের রাজধানী ইউকসোমে রাতে রাস্তায় টহল দিচ্ছে আর্মির দল। কিন্তু রুদ্রবাবু, বিষয়টা এখন আর সামান্য নেই। এটি এই মুহূর্তের আন্তর্জাতিক স্তরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বহু দেশি এবং বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই 5 মাসে। হ্যাঁ, মানছি আইনগতভাবে আপনাকে আমরা স্বীকৃতি দিতে পারিনি, কারণ আইন অতি প্রাকৃতিক বিষয়গুলো মান্যতা দেয় না। কিন্তু অন্ততপক্ষে মানব জাতির কল্যাণে আমাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে রুদ্রবাবু। আর এর জন্য আপনাকে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। অর্থ? অর্থ দিয়ে রুদ্রসেনকে আপনারা কিনতে চাইছেন? হ্যাঁ, কোথায় ছিল আপনাদের পুলিশ প্রশাসন যখন আমার গোটা পরিবারকে মিথ্যে কেসে ফাঁসিয়ে সকল সম্পত্তি দখল করে নিয়েছিল আমার কাকা? মিস্টার রুদ্র, সেটা একটা দুর্ঘটনা ছিল। ওই সময় আমি পোস্টিং ছিলাম না। থাকলে এমন একটা ঘটনা কিছুতেই আমি ঘটতে দিতাম না। অলোকবাবু, আমাদের জমিদার বংশ, এই কলকাতার বনেদি সেন পরিবারে আমার জন্ম। আমাদের পরিবার মোটেই কোনো অপরাধমূলক চক্রের সাথে যুক্ত ছিল না, কিন্তু তবুও আমার কাকা কাস্টমসের কেসে ফাঁসিয়ে আমার বাবাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। আমার গোটা পরিবারটা ভেসে গেল। ছোট থেকে আমি এমন অনেক কিছু দেখি, অনুভব করি, যা হয়তো সাধারণের চোখে ধরা পড়ে না। ওই দিন আমি কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার চিৎকার করে বলেছিলাম কিভাবে আমার কাকা আমার বাবার ব্যাগে ড্রাগসের পাউচ রেখে কাস্টমসের দৃষ্টি আকর্ষণ করেছিল। বাবা দুবাই থেকে ফিরছিলেন, ওখানে আমাদের পারিবারিক ব্যবসা ছিল। আমি কলকাতার বাড়িতে বসে স্পষ্ট দেখতে পেলাম সেই দৃশ্য, যেখানে কাকা নিজের হাতে ড্রাগসের প্যাকেটগুলো চালান করেছিলেন যাতে তিনি নিজে ধরা না পড়েন। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। আর এরপর আমি আমার এই অদ্ভুত শক্তির দ্বারা কলকাতা পুলিশের বহু কেস সমাধান করি, যাতে অন্তত এটা প্রমাণ করতে পারি যে ওই দিন আমি মোটেই ভুল ছিলাম না। হ্যাঁ, আমার মা এই মানসিক ধকল সহ্য করতে না পেরে বেছে নিলেন আত্মহত্যার পথ। কিন্তু এর পরেও আমি না পেলাম বিচার আর না মান্যতা। তাহলে কেন সাহায্য করতে যাব আমি আপনাদের? হ্যাঁ, আজ সিকিমের একটা হোমস্টেটের মালিককে রক্তাক্ত এবং নিহত অবস্থায় রাস্তার ধারে পাওয়া গিয়েছে। তার মেয়েও মিসিং। ওই দিন মেয়েটার মা বাড়ি ছিল না, তাই এই বিষয়ে বিশেষ কিছু পুলিশকে হেল্প করতে পারেননি তিনি। তবে বর্তমানে তিনি মানসিক বিকারগ্রস্ত এবং কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে তার স্বামী এবং মেয়েকে খুঁজে চলেছেন। তিনিও যে আপনারই মতো পরিবার হারিয়েছে মিস্টার রুদ্র। ওই দিন আপনার সাথে হওয়া অবিচার আমি রুখতে পারিনি, কিন্তু এইবার আজ আমি আপনাকে কোনো হাই প্রোফাইল কেসের তদন্তে ভার দিয়ে পাঠাচ্ছি না মোটেই। আমি চাই ওই ভদ্র মহিলার মতো যারা নিজের পরিবারকে হারিয়েছেন, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান মিস্টার রুদ্র। এই মুহূর্তে আপনাকে তাদের খুব প্রয়োজন মিস্টার রুদ্র, খুব প্রয়োজন। কথাগুলো শুনে এইবার নড়ে চড়ে বসল রুদ্রসেন। রুদ্রসেনের চোখ মুখে ফুটে উঠল এক অদ্ভুত চমক, যা লালবাজার থানার অফিসার ইনচার্জ অলোকবাবুর নজর এড়াল না। টেবিলে থাকা কেস ফাইলটা এগিয়ে দিতে দিতে বলল, সিকিম পুলিশের কাছ থেকে এই কেস ফাইলটা আমরা পেয়েছি। বেশিরভাগ ভিকটিমরাই আর বেঁচে নেই, তবে বিষয়টা ভীষণই মর্মান্তিক। অদ্ভুতভাবে তারা কোনো কিছু দেখে ভয় পেয়ে ছুটে যায় পাহাড়ের দিকে এবং আত্মহত্যা করে। তাকে বাধা দিতে এলে সে তাকেও আহত কিংবা নিহত করে ঝাঁপ মারে পাহাড়ে অতল গভীরে।
প্রত্যক্ষদর্শীদের মতে ঝাঁপ দেবার সময়কালে তাদের মুখ থেকে এক অস্পষ্ট কিছু কথা শোনা যায়। ছায়াচুরি এবং কালো পরী। বিষয়টি আজও মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে। একের পর এক রহস্যজনকভাবে মৃত্যু ঘটতে থাকে, যার ফলে সিকিমের ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ হয়ে রয়েছে। ইনফ্যাক্ট 5 মাস আগে এক দম্পতি সেখানে গিয়েছিল বলে শুনেছিলাম। তারা নিজেদের প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলতো। এক রাতে মেয়েটির স্বামীও ঠিক একইভাবে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে ঝাঁপ মারে পাহাড়ি খাদে এবং তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও আহত করে। ওনাদের নাম এবং ঠিকানা এই ফাইলেই লেখা রয়েছে, যা ওই হোমস্টে রেজিস্টার খাতা থেকে পাওয়া গিয়েছে। আমার বিশ্বাস ওনার স্ত্রী এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে। নিহত ব্যক্তির নাম ছিল বিজন রায় আর ওনার স্ত্রী শর্মিষ্ঠা রায়, নিবাস বালিগঞ্জ প্লেস। আমি কথা দিচ্ছি আপনার তদন্তে কেউ হস্তক্ষেপ করবে না, তাই আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার তদন্ত এইখান থেকেই শুরু করুন। এই মুহূর্তে সেই হোমস্টের কি অবস্থা? আপাতত সেটি গুরুং তামাং নামে নিহত ব্যক্তির স্ত্রী চালাচ্ছেন বটে, তবে রাত নামলেই তিনি একা একাই পাহাড়ে ঘুরে বেড়ান, খুঁজতে থাকেন তার একমাত্র মেয়েকে। সিকিমের আর্মিরা অনেকদিন তাকে এইভাবে ঘুরে বেড়াতে দেখেছে। সবটাই বুঝলাম, তবে একটা বিষয় আমায় ক্লিয়ার করুন অলোকবাবু, ওখানে এমন কি ঘটছে যাতে কারফিউ জারি করা হয়েছে? শুধুই কি এই সকল আত্মহত্যা বন্ধ করতে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? নাও কাম ব্যাক টু দ্য পয়েন্ট। তারা ফিরে এসছে। কারা ফিরে এসেছে অলোকবাবু? যারা আত্মহত্যা করেছে প্রত্যেকবারই যখন তারা পাহাড় থেকে ঝাঁপ মেরেছে, মাউন্টেন রেস্কিউ টিম নামানো হয়েছিল তাদের উদ্ধার করতে, কিংবা নিদেন পক্ষে তাদের ডেড বডি উদ্ধার করে তাদের পরিবারের লোকজনকে ফিরিয়ে দিতে, কিন্তু অদ্ভুতভাবে তাদের দেহ পাওয়া যায়নি। এদিকে একের পর এক মানুষ এক অজানা কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আবার রাত নামলেই পাহাড়ের গা বেয়ে উঠে আসছে মৃত্যুর দল। এক নারীকেও দেখা গিয়েছে, যার কাঁধের দুপাশ থেকে বেরিয়ে এসছে বিরাট 2 প্রশস্ত ডানা। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সিকিম সরকার আমাদের সাহায্য চেয়েছে। সম্পূর্ণ ব্যাপারটার মধ্যে কেমন যেন অলৌকিকতা ছড়িয়ে রয়েছে, আর সেটার জন্যই আপনাকে ডাকা হয়েছে। কি 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 বললেন অলোকবাবু? ডানাযুক্ত এক নারী? হ্যাঁ রুদ্রবাবু। নিজের মনে বিড়বিড় করে রুদ্র বলে উঠল, ডার্ক অ্যাঞ্জেল, কবরের রক্ষক। জাগানো হয়েছে তাকে, জাগানো হয়েছে, এবং আমি নিশ্চিত কেউ নিজের স্বার্থ সিদ্ধিতে জাগিয়েছে তাকে। এটা একটা মরণ ফাঁদ মিস্টার অলোক। আমি এই কেসটা নিচ্ছি। ভেরি গুড, ধন্যবাদ আপনাকে। আর চিন্তা করবেন না, এই কেসটা সমাধান করতে পারলে আমি আপনার বাবার কেস ফাইলটা রিওপেন করব, আবারও তদন্ত হবে, এবং আমি কথা দিচ্ছি দোষী নিশ্চয়ই শাস্তি পাবে, এই আমি বলে রাখলাম। থানা থেকে বেরিয়ে পকেট থেকে স্মার্টফোনটা বের করে আনলো রুদ্র। স্মার্টফোন থেকে একটা নাম্বার ডায়াল করতেই ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক সুমিষ্ট নারী কণ্ঠ। হ্যালো হ্যালো স্যালি, দিস ইজ রুদ্র স্পিকিং। ও রুদ্র, সাচ এ লং টাইম ব্যাক ডিয়ার। কি ব্যাপার, আজ রুদ্র সে আমায় কল করলো? আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। এনিওয়ে, হোয়াটস দ্য ম্যাটার? শ্যালি, উই নিড টু টক। সিকিমের ঘটনাটা পড়েছো? জানিয়ে এখন গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছে। হ্যাঁ পড়েছি বটে, সাম কাইন্ড অফ সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস। ইয়েস, আজ লালবাজার থানার অফিসার ইনচার্জ অলোকবাবু আমায় এই কেসটা টেক ওভার করতে দিয়েছেন। তবে ব্যাপারটা এতটাও সহজ নয়। এবারের কেসটাতে আমার তোমার সাহায্য এবং উপস্থিতি দুটোরই প্রয়োজন। সে ফিরে এসেছে শ্যালি। শি কেম ব্যাক, দ্য ডার্ক অ্যাঞ্জেল। হোয়াট? কি যাতা বলছো? ওকে তো শ্যাডো হান্টার এবং বৌদ্ধ লামাদের মিলিত প্রচেষ্টায় নরকে পাঠানো হয়েছিল, তবে আবারও কিভাবে ফিরে এসেছে সে? ডার্ক অ্যাঞ্জেল, দি প্রোটেক্টর অফ ডেড বডিজ। যে সকল মৃত মানুষ কঠিন কোনো অপরাধের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে তাদের কবর পাহারা দেয় ডার্ক অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল অর্থাৎ পরী,
স্বর্গের দ্বার রক্ষক। এদের মধ্যে যারা শয়তান অর্থাৎ লুসিফারের সমর্থক, যারা শয়তান আর ঈশ্বরের মধ্যে লড়াইতে লুসিফারের সঙ্গ দিয়েছিল, তাদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয় এবং পরবর্তীকালে এই পৃথিবীর বুকে যারা শয়তান লুসিফারের সমর্থক, যারা পাপ কাজ করার সাথে যুক্ত, মৃত্যুর পরেই স্বর্গ থেকে বহিষ্কৃত ডার্ক অ্যাঞ্জেলদের তাদের কবর রক্ষা করতে পাঠানো হয়, যার প্রতিনিধিত্ব করেন স্বয়ং ডেভিল। এরা সংখ্যায় অনেক, তাই আমরা যাকে হারিয়েছিলাম সে তাদের মধ্যে একজন মাত্র, আরও একজন যে ফিরে এসেছে। এরা সকলেই লুসিফারের অনুরক্ত এবং শয়তানের দলের যোদ্ধা। তবে সিকিমের ইউকসোমে কেন ফিরে এলো সেটা আমাদের জানতে হবে। এটা একটা সিক্রেট অ্যাসাইনমেন্ট, জীবন বাজি রেখে লড়াই চালাতে হবে আমাদের। শ্যালি, এর আগেই আমাদের মিলিত চেষ্টায় বহু অপশক্তির নিধন কার্য সম্পন্ন করেছি আমরা। এটা নতুন নয়। তুমি একজন অকালিস্ট এবং বহু মহাজাগতিক শক্তি অর্জন করেছ। কিছু শক্তি আমার ভেতরেও রয়েছে। আমার গলায় থাকা ক্রিস্টালের লকেটটা নেগেটিভ এনার্জিকে প্রতিহত করতে সক্ষম। আমি স্বয়ং বিষ্ণুর অবতার নৃসিংহ দেবতার পূজারী। ঈশ্বর আমায় জন্মবিধি সেই শক্তি দিয়েছেন যার দৌলতে আমি জগতের মঙ্গল সাধন করতে পারি। শুধু তাই নয়, বহু বছর আমি বৌদ্ধ মঠে থেকে মহাযানতন্ত্র এবং বজ্রযানতন্ত্র বিদ্যা আয়ত্ত করেছি। এর আগেও বহু তদন্তে পুলিশকে পরোক্ষভাবে সাহায্য করেছি আমি। তবে এবারের কেসটা আলাদা। ব্ল্যাক এঞ্জেল মানুষকে বিভ্রান্ত করে তাকে বাধ্য করছে আত্মহত্যার পথ বেছে নিতে। ওই সময় তাকে যে বাধা দিতে যাচ্ছে সে প্রাণ হারাচ্ছে। এমনকি এই সকল ভিকটিম যারা কোনো এক অজানা কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তারা পরবর্তী সময় আবারও ফিরে আসছে। হ্যাঁ শ্যালি, তারা ফিরে আসছে একের পর এক, আক্রমণ করছে সিকিমের সাধারণ মানুষদের। বর্তমানে সেখানে 144 ধারায় কারফিউ জারি করা হয়েছে। রাতে কেউ ঘর থেকে বেরোতে পারছে না। জনজীবন স্তব্ধ হয়ে গেছে সেখানে। এমনকি আর্মিদের ওপরেও হামলা চালাচ্ছে, তারা যাদের প্রতিনিধিত্ব করছে ডার্ক অ্যাঞ্জেল। উই মাস্ট স্টপ দেম। সম্ভবত মনেস্ট্রির কোনো কবরস্থানে তাকে বেঁধে রাখা হয়েছিল। কোনো এক অজানা কারণে মুক্তি পেয়েছে সে। তবে কিভাবে আমার জানা নেই। তবে আমার বিশ্বাস কেউ নিজের স্বার্থসিদ্ধির কারণে কিংবা ভুলবশত তাকে মুক্তি দিয়েছে। শ্যালি, আমি চাই এই অভিযানে তুমি এবং তোমার গোটা টিম আমার পাশে থাকো, কারণ এই মুহূর্তে গোটা সিকিম আমাদের দিকে চেয়ে রয়েছে। আমরা সম্প্রতি ঘটা ইউকসমের লিম্বু গেস্ট হাউসের মালিক গুরুং তামাংয়ের রহস্য মৃত্যু এবং তার মেয়ে আদ্রিগুর নিখোঁজ হওয়ার ঘটনা থেকে তদন্ত শুরু করব, কারণ সমস্ত ঘটনা একে অপরের সাথে যুক্ত রয়েছে। ও, আর একটা কথা, তোমার একটা অ্যাড্রেস টেক্সট করছি। আমি চাই তুমি সেখানে গিয়ে ভিকটিমের স্ত্রীর সাথে একটু কথা বলো। বিজন রায় এবং শর্মিষ্ঠা রায় দুজনেই ছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং এই ঘটনার সূত্রপাত হওয়ার আগে তারা এই হোমস্টেতে কয়েকদিন কাটিয়েছিলেন। শর্মিষ্ঠা তার স্বামীকে নিজের চোখে মরতে দেখেছে। আমার বিশ্বাস সে কিছু জানে। শি ইজ দ্য অনলি সার্ভাইভার। আমি চাই তুমি নিজে গিয়ে বিষয়টা অনুসন্ধান করো। আর আমি আজকের ফ্লাইটে সিকিম যাচ্ছি। জানি না সেখানে গিয়ে কোন পরিস্থিতির সম্মুখীন আমি হব। তুমি নিজেকে রিপোর্টার হিসেবে পরিচিতি দেবে এবং তোমাদের সম্পূর্ণ কথোপকথনের ভিডিও ফুটেজটা আমায় পাঠাবে। এক টানা কথাগুলো বলে থামল রুদ্র। মাথার উপরে তখন সূর্যের গনগনে আছে, সারা শরীর যেন ঝলসে যাচ্ছে তার। পকেট থেকে রুমালটা বের করে মুখের ঘামটা মুছে নিল সে। এরপর বুক পকেট থেকে একটা সিগার বের করে ঠোঁটে গুজল। কানে গুজে রাখা ব্লুটুথ হেডফোনে আবারও ভেসে এলো স্যালির গলা। স্যালি ওরফে শ্বেতলতা, একজন সাধারণ বাংলা অনার্সের মেয়ে থেকে আজকের এই শ্যাডো হান্টার হয়ে ওঠার গল্পটা যে দীর্ঘ। মাঝে গঙ্গার বুকে বয়ে গিয়েছে বহু জল। এক অবহেলিত প্রতারিত মেয়ের শ্যাডো হান্টার হয়ে ওঠার পর সে দেখেছে বহু মানুষের কদর্য রূপ, দমন করেছে নানান অবশক্তিদের। রুদ্র, আমি যে তোমার জন্য সব কিছু করতে রাজি, কারণ তোমায় যে... না, থাক সেসব। তোমার ফ্লাইট কটায় রুদ্র? সন্ধ্যে 6টা। তার মানে ইউকসম পৌঁছতে পৌঁছতে তো সেই মধ্যরাত হয়ে যাবে। কিন্তু পাকিয়ং এয়ারপোর্টে পৌঁছানোর পর ইউকসম যাবে কিভাবে তুমি?
ওখানে তো সন্ধে নামলেই কারফিউ জারি হয়। এইদিকে তুমি যে আনঅফিসিয়ালি কেসটা তদন্ত করতে যাচ্ছ সেই বিষয়ে তো কেউই জানেন না। তোমায় তো আজ পর্যন্ত কলকাতা পুলিশ কোনো প্রকার স্বীকৃতিও দেয়নি। অবশ্য না দেওয়াটাই স্বাভাবিক। আফটার অল একজন শ্যাডো হান্টারের জীবনের মূল্য কেই বা দিয়েছে আজ পর্যন্ত? শুধু কিছু কাগজের নোটের বিনিময়ে যে আমরা এই কাজটা করি তা কিন্তু নয়। আমরা যে এক সিক্রেট অর্গানাইজেশনের মেম্বার সেটা পৃথিবীর মানুষ জানেই না। আমাদের প্রোটোকলে নাম, পরিচয় এবং পেশা লুকিয়ে রাখতেই হয়। সিক্রেট অর্গানাইজেশন অর্থাৎ প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ডিমন হান্টিং। তবে আমি স্বতন্ত্র, আমায় আজ পর্যন্ত কেউ বাঁধা ধরা ছকে বেঁধে রাখতে পারেনি। যাক সেসব, শর্মিষ্ঠার বাড়ির ঠিকানা টেক্সট করছি হোয়াটসঅ্যাপে, আজকেই চলে যাও সেখানে। আমারও কিছু গোছগাছ বাকি রয়ে গেছে, তাই আমি ফোনটা রাখলাম। শোনো রুদ্র, হ্যালো রুদ্র, শোনো। ওই দিক থেকে স্যালি ওরফে সেতুলতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মুখের ওপর ফোনটা কেটে দিল রুদ্র। ধীরে ধীরে তপ্ত দুপুরে পিচ ঢালা রাস্তা দিয়ে সে এগিয়ে চলল নিজের বাড়ির দিকে। তার যে এখন অনেক কাজ বাকি। এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে একটি ইংরেজি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল রুদ্র। সিকিমের ফ্লাইট 1 ঘন্টা লেট। হাতে ধরে থাকা ফ্রুট জুসটি নিঃসারে খেয়ে চলেছে সে। ঠিক তখনই একটি বছর 6 বাচ্চা ছেলে দৌড়াতে দৌড়াতে এদিকে এলো। রুদ্র এক মনে ডুব দিয়েছিল ইংরেজি ম্যাগাজিনের একটি বিশেষ খবরের দিকে। সেখানে সিকিমের ইউকোসোমে গত 5 মাস ধরে ঘটতে থাকা নানান রহস্য মৃত্যুর ব্যাপারে ফলাও করে লেখা রয়েছে। এটিকে কাঞ্চনজঙ্ঘার প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। হঠাৎ প্যান্টের কাছটায় একটা টান অনুভব করায় সে মুখ তুলে চাইল। দেখতে পেল একটি বাচ্চা ছেলে জুলজুলে চোখে তারই দিকে চেয়ে রয়েছে। রুদ্র তার কঠিন মুখটা খানিক নরম করে জিজ্ঞাসা করল, কি নাম তোমার? ছেলেটি আধো আধো গলায় বলল, নীলেশ মিশ্র। আঙ্কেল আঙ্কেল, ফ্লাইট কখন আসবে? সে তো এখনো 1 ঘন্টা দেরি। তোমার প্যারেন্টসকে দেখছি না তো, তারা কোথায়? ঠিক তখনই একজন মহিলা ছুটে এসে ছেলেটিকে কোলে তুলে নিলেন। রুদ্রর দিকে তাকিয়ে বললেন, বড্ড দুষ্ট হয়েছে ছেলেটা। বইয়ের দোকানে ঢুকে একটা ম্যাগাজিন কিনছি, ঠিক সেই সময় কখন যে হাত ফসকে এইদিকে চলে এসেছে খেয়ালই করিনি। আপনাকে বুঝি বড্ড বিরক্ত করছিল? আরে না না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার ছেলে ভীষণ মিষ্টি, তাছাড়া এই বয়সের বাচ্চা তো দুরন্ত হবেই। তা আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি সিকিম, ইউকসোমে। ওখানে আমার স্বামীর পোস্টিং রয়েছে। ইউকসোম? কি করেন আপনার স্বামী? উনি সিকিমের আর্মির টাস্ক ফোর্সের লেফটেন্যান্ট। আমাদের নিজস্ব বাড়ি উত্তর কলকাতায় হলেও কর্মসূত্রে আমি এবং আমার ছেলে সিকিমেই থাকি। মাঝে এমন এক গণ্ডগোল হওয়ায় আমার স্বামী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তবে কি ম্যাডাম? কয়েকদিন ধরে ওকে ফোনে পাচ্ছি না। ওদের আর্মি বেস ক্যাম্পেও ফোন করেছিলাম, কিন্তু কেউ ধরেনি। মনটা কু ডাকছিল। তাই আমিও আমার ছেলে সিকিম ফিরে যাচ্ছি। ও অবশ্য জানে না আমরা আজ যাব, নইলে আসতে বাধা দিত নিশ্চয়ই। হ্যাঁ, খবরের কাগজে এই বিষয়ে পড়েছি বটে। আপনি কোথায় যাচ্ছেন মিস্টার? রুদ্র সেন। আমিও সিকিমে যাচ্ছি এবং আমাদের দুজনের গন্তব্যস্থল একই। বাহ, তাহলে তো ভালোই হলো। ফ্লাইটের ক্লান্তিকর জার্নি থেকে কাউকে সাথে পাওয়া গেল। হে দেখুন, এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, অথচ আমার নামটাই এতক্ষণ বলিনি। আমার নাম শালিনী মিশ্র, আর এই আমার ছেলে নীলেশ মিশ্র। আমার স্বামীর নাম আদিত্য মিশ্র। কথোপকথনের মাঝে ঠিক এমন সময় এয়ারপোর্টে অ্যানাউন্স হলো, Good evening, passengers. This is boarding announcement for flight Spice Date Kolkata to Pakyang. We are inviting those passengers with small survey. Please carry your boarding pass. The flight will take off within 10 minutes. Thank you. চলুন, আমাদের ফ্লাইট এবার ল্যান্ড করবে। ফ্লাইট পাকিয়াং
মানে সিকিম এয়ারপোর্টে ল্যান্ড করতে রাত্রি 9টা বাজবে। তবে এই সময় কী করে যাব জানি না, কারণটা তো আপনি জানেনই। তাছাড়া ওখানে এখন রেড অ্যালার্ট জারি হয়েছে। এত রাতে কি করব, কোথায় থাকবো জানি না রুদ্রবাবু। ম্যাডাম, আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ আপনার কোনো সমস্যা হবে না, কথা দিচ্ছি। আপনি এবং আপনার ছেলেকে আপনার স্বামীর কাছে আর্মি বেস ক্যাম্পে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ রুদ্রবাবু। বাই দ্য ওয়ে, আপনি কেন সিকিমে যাচ্ছেন বললেন না যে? আপনাকে দেখে আর যাই হোক ঠিক অভিযাত্রী বলে তো মনে হচ্ছে না। নিছকই ভ্রমণের আনন্দ নিতে এই মুহূর্তে অন্তত কেউ সেখানে যেতে চাইবে না। রুদ্র মুচকি হেসে জবাব দিল, আমার ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। এনিওয়ে, বোর্ডিং পাস সাথে নিয়ে চলুন। ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট ল্যান্ড করে গেছে এতক্ষণে। আকাশপথের যাত্রায় তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি বটে, তবে সিকিমে পৌঁছাতে যখন মাত্র 8 ঘন্টা বাকি, সকলে ডিনার সেরে গভীর ঘুমে অচেতন, ঠিক সেই সময় এক তীব্র ঝাঁকুনিতে হঠাৎই ভয়ঙ্করভাবে দৌড়ে উঠল প্লেনটি। কালো আকাশে তখন উড়ে চলেছে প্লেনটি। আকাশপথে এমন ঘটনা প্রায় ঘটে, তবে আজ যেটা ঘটল সেটি একটি বিরল ঘটনা বটে। চোখটা লেগে এসেছিল রুদ্র। তার ঠিক পাশের সিটে অকাতরে ঘুমিয়ে চলেছে শালিনী। তার কোলে শুয়ে থাকা নীলেশ ছোট্ট কাঁচের জানলা দিয়ে বাইরে কি যেন দেখে চলেছে। সে ছোট্ট দুহাত দিয়ে রুদ্রর উদ্দেশ্যে বলে উঠল, Uncle, there is an angel. I saw her flying with us. মুহূর্তের মধ্যে রুদ্র জানলা দিয়ে চোখ যেতেই সে চমকে উঠল। দেখতে পেল একটা বিশালাকায় নারী অবয়ব তার বিরাট 2 পাখনায় ভর দিয়ে উড়ে চলেছে। বাতাস কেটে সে ধীরে ধীরে উড়ে চলেছে নিচের দিকে। অল্প সময়ের জন্য হলেও রুদ্রর চোখে পড়ল তাকে। তার অবলস কাঠের মতো গায়ের রং, মাথার চুল হাওয়ায় উড়ে চলেছে। তার কোমর থেকে পায়ের নিচ অংশটুকু একটা বিশালাকায় সিংহের মতো, এবং কোমর থেকে উপরের অংশটি অনাবৃত। হাত দুটি বাতাসে ছড়িয়ে রেখেছে সে। সেখান থেকে সমান্তরালে বেরিয়ে এসেছে 2টি ডানা। রুদ্র বুঝতে পারল সে কোনো বিভীষিকার মুখোমুখি হতে চলেছে। সে বুঝতে পারল খানিক আগে এর সাথেই প্লেনের ধাক্কা খেয়েছিল, ফলে মুহূর্তের মধ্যে দুলে উঠেছিল সেটি। সে নীলেশকে ঠোঁটে আঙুল ঠেকে চুপ থাকার নির্দেশ দিয়ে ধীরে ধীরে আবারও চোখ বুঝল। তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে রহস্যের কুয়াশাবৃত্ত মায়াজাল, যার আদি অন্ত খুঁজে পাওয়া তার একার পক্ষে দুঃসাধ্য। নির্দিষ্ট সময়ে তাদের স্পাইস জেট ল্যান্ড করল সিকিমের পাকিয়াং এয়ারপোর্টে। বোর্ডিং পাস দেখিয়ে যখন 3 জনে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালো, তখন বাইরে নিঘোষ কালো অন্ধকার। এক এক করে ফ্লাইটের বাকি সকলে গাড়ি নিয়ে ছুটে চলল তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। খানিক এদিক সেদিক চেয়ে নিয়ে রুদ্র আরও খানিকটা এগিয়ে গিয়ে একটি ল্যান্ড রোভার গাড়ির সামনে গিয়ে কাঁচের জানলায় টোকা মারল। একটি বছর করে পাহাড়ি ছেলের মুখ ভেসে উঠল ড্রাইভিং সিটে। বোধহয় যাত্রীদের আশায় থেকে থেকে খানিক চোখ লেগে এসেছিল তার। রুদ্র বলে উঠল, ইউকসোম চলনা হ্যায়, কিতনা লোগে? জায়গাটার নাম শুনে সে যেন চমকে উঠল। এইবার ভাঙা ভাঙা হিন্দিতে জবাব দিল, उधर नहीं जाबो साहब, मरने का है क्या? पर क्यों? क्यों सर, आपको नहीं पता? হ্যাঁ, খবরের কাগজে পড়েছি বটে, তবে ওইসব আমি বিশ্বাস করি না। শোনো, আমার বিশেষ প্রয়োজন আছে, আমায় যেতেই হবে। তাছাড়া আমি একা নই, আমার সাথে একজন মহিলা এবং তার বাচ্চাও রয়েছে। আমি যত টাকা লাগে দেবো, চলো। अरे सर, पैसे की बात नहीं है। असल में वहाँ पे वो देव होता है ना, देव, वो देव हाना दिए से उदी के जाने से हम सबकी जान को खतरा हो सकता है साहब। मैं तो कहता हूँ आप भी मत जाइए। আমাদের যে যেতেই হবে। ওই যে দেখছেন ওই ভদ্রমহিলা, উনি এখনকার আর্মি লেফটেন্যান্ট আদিত্য মিশ্রার স্ত্রী, এবং সাথে রয়েছে তাদের ছেলে। ওনাদের সেফলি আর্মি বেস ক্যাম্পে পৌঁছে দিতে হবে। কথাটা শুনে তার কুতকুতে চোখ দুটিতে দেখা দিল এক তীব্র ভয়ের রেশ। সে বলে উঠল, आर्मी कैंप?
आपको कुछ नहीं पता क्या? কয়েক দিন আগে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গিয়েছে ওখানে। आर्मी के लोग हठात करेई वो माझराते एक दूसरे के ऊपर फायरिंग करने लगे साहब। बहुत सारे लोगों की मौत हो चुकी है सर। खबरें कागज तो पढ़ा होगा आपने? हाँ, वहां पे अभी रेड अलर्ट जारी है। रात को क्यों বাইরে বের হয় না? वो পথে ঘুরে বেড়ায় দেবের দল। পাহাড়ের চট্টান থেকে ঝাঁপ দিয়ে যারা মারা গিয়েছিল তারা ফিরে এসেছে সাবজি। একে একে সকলকে মেরে ফেলছে তারা। রাতের আকাশে দেখা যাচ্ছে এক বিরাট পাখিকে, এক बड़ा सा पंछी। नहीं नहीं, गलत बोला मैंने। वो पंछी नहीं वो, लेकिन वो उसके पास दोनों बड़े बड़े पर है, मतलब कि डाना আছে দুটো বড় বড়। मैं तो कहता हूँ साहब, आज की रात यहीं पे किसी गेस्ट हाउस पे रुक जाइए, फिर सवेरे सवेरे दार्जिलिंग लौट जाना। हाँ, आप तो घूमने आए ना साहब, দার্জিলিংয়ে কতদিন থেকে যান না হয়? আমি ঘুরতে আসিনি, কাজে এসেছি। তুমি লিম্বু গেস্ট হাউসের ঘটনাটা নিশ্চয়ই জানো। हाँ पता है। वो तवांग কি आपका পরিচিত কেউ? বলতে পারো তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছি। শোনো, তুমি অন্তত ইউকসোমের মূল সড়কের পথে নামিয়ে দিও, তোমায় পুরোটা যেতেও হবে না। আমি তোমায় ৬,০০০ টাকা দেবো। আর হ্যাঁ, আর্মি বেস ক্যাম্পের ঘটনাটা এই ভদ্রমহিলাকেও জানিও না। আমি নিজে আগে গিয়ে দেখি পরিস্থিতি কেমন। लेकिन কোনো কিন্তু নয়, তোমার কোনো ক্ষতি হবে না, চিন্তা করো না। সমস্ত কথাবার্তা হওয়ার পরে দূরে দাঁড়িয়ে থাকা শালিনীকে হাত নেড়ে ডাকল রুদ্র। শালিনী এবং নীলেশ গাড়ির পেছনের সিটে গিয়ে উঠতে রুদ্র ড্রাইভারের সামনের সিটে গিয়ে বসল। রাতের নিকষ কালো আধার জুড়ে রয়েছে যেন মৃত্যুর নিঃশব্দ পদচারণ। আজ আকাশটা বেশ পরিষ্কার। শত সহস্র নক্ষত্র খচিত আকাশের গায়ে ফুটে উঠেছে এক ফালি চাঁদ। পাহাড়ের পাদদেশ বেয়ে ধীরে ধীরে ল্যান্ড রোভারটি উপরের দিকে উঠে চলেছে। চড়াই উতরাই পেরিয়ে ধীরে ধীরে সেটি এগিয়ে চলেছে ইউকসোমের দিকে। বিরাট কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি নিশ্চুপ নীরবতা বহন করছে যেন আজ। কান পাতলে শোনা যায় ঝিঁঝির ডাক। রুদ্র ঘাড় ঘুরিয়ে শালিনীর উদ্দেশ্যে বলল, ম্যাডাম, এত দূর যখন পৌঁছতে পেরেছি তখন আশা করি বাকি যাত্রাটুকু নির্বিঘ্নে সম্পন্ন হবে। হ্যাঁ রুদ্রবাবু, তবে চিন্তা হচ্ছে ওকে নিয়ে। ও ঠিক আছে তো? ড্রাইভার কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু রুদ্রর কঠিন চোখের চাহনির দিকে তাকিয়ে আর বিশেষ কিছু বলার সাহস পেল না সে। রুদ্র শালিনীকে বলে উঠল, চিন্তা করবেন না ম্যাডাম, উনি সুস্থ আছেন। আপনি বরং একটু বিশ্রাম করে নিন, এতটা পথ জার্নি করেছেন। ঠিক তখনই ছোট ছেলেটি শালিনীকে বলে উঠল, মাম্মা মাম্মা, তুমি জানো আমি আজ একটা এঞ্জেল দেখেছি। রুদ্র তৎক্ষণাৎ কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে উঠল, ও কিছু না, শিশু মনের কল্পনায় কত কিছুই না দেখে তারা। আপনি বরং রেস্ট নিন। শালিনী ছেলেকে বুকে জড়িয়ে ক্লান্তিতে চোখ বুঝল। রুদ্র মোবাইল ফোনের নেটওয়ার্ক অন করতেই হোয়াটসঅ্যাপে টুম করে একটা টেক্সট ঢুকলো, সাথে একটা ভিডিও। মেসেজটি এসেছে স্যালির নাম্বার থেকে। সে লিখেছে, প্রিয় রুদ্র, সময় খুব খারাপ। লুসিফার তার বিশ্বস্ত ডার্ক অ্যাঞ্জেলকে দিয়ে আবারও তৈরি করেছে শয়তানের ফৌজ। সৃষ্টির প্রাথমিক স্তরে ঈশ্বরের সেনাদের কাছে পরাজিত হয়েছিল তারা, কিন্তু এইবারে এই বিরাট সেনা দলের মোকাবিলা করবে কে? আমি কালকে সকালের ফ্লাইটে সিকিম পৌঁছে যাব। তুমি চিন্তা করো না। এই মুহূর্তে শুধু আমাদের মিলিত শক্তি নয়, বরং স্বয়ং ঈশ্বরকে আহ্বান জানাতে হবে। একমাত্র উনি পারেন ডার্ক অ্যাঞ্জেলকে পরাজিত করতে। তোমার কথা মতো আজ শর্মির সাথে বাড়ি গিয়েছিলাম আমি। আমাদের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজটি পাঠালাম তোমাকে। নিজের খেয়াল রেখো রুদ্র। তোমার, শুধু তোমার শ্যালি। দ্রুত হাতে ভিডিওটি প্লে করল রুদ্র। ভিডিওটিতে ফুটে উঠেছে মুখোমুখি বসে থাকা দুইজন মহিলার মুখ। পাশে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে একটি বছর 20-র ছেলে। ভিডিওটি প্লে করতেই ভিডিওর ফুটেজে ফুটে ওঠা একটি সুদৃশ্য ড্রয়িং রুমের কামরায় দুটি সোফায় বসে রয়েছে তারা দুজনে। তাদের মধ্যে একজন স্যালি, আর অন্য প্রান্তে সম্ভবত শর্মিষ্ঠা। স্যালি বলে চলেছে, আচ্ছা ম্যাডাম, আপনি ওই রাতে কি ঠিক দেখেছিলেন? আপনার স্বামীর সাথে কি আপনার কোনো দাম্পত্য কলহ লেগেছিল, যার পরিণতিতে তিনি আত্মহত্যার মতো এমন এক পথ বেছে নিলেন? মোটেই না।
এমনটা মোটেই ঘটেনি। লিম্বু হোমস্টের কাছে যে বৌদ্ধ মনেস্ট্রি রয়েছে সেখানে একটি পরিত্যক্ত জঙ্গলকীর্ণ কবরস্থান রয়েছে। আমরা দুজনেই প্যারাসায়েন্স পোস্ট গ্রাজুয়েট করে পৃথিবীর নানা স্থানে বিভিন্ন হন্টেড প্লেস এক্সপ্লোর করেছি। আমরা জেনেছি ইউকসুমে ওই পরিত্যক্ত কবরখানাতে রাত নামলেই শোনা যায় কবরের মধ্যে থাকা মৃত মানুষদের আর্তনাদ। বহু শতাব্দী ধরে তারা বন্দী হয়ে রয়েছে সেই স্থানে। তাদের মৃতদেহ সংরক্ষণ করছে ডার্ক এঞ্জেল। বছরের একটা বিশেষ দিনে তারা কবরের মাটি খুঁড়ে বাইরে বেরিয়ে আসে বলে শুনেছি। সেই জঙ্গলে একবার প্রবেশ করলে পথ খুঁজে বাইরে বেরোনো মুশকিল। ওই রাতে আমরাও সেই কবরস্থানে ঢুকেছিলাম এক্সপ্লোর করতে। তবে 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 কি ম্যাডাম? আমি TV9-এর সঞ্চালিকা, এই ঘটনাটি লাইভ তুলে ধরতে চাই দর্শকদের সামনে। আপনাদের একটা ছোট্ট ভুলের কারণে আজ সিকিমের জীবনযাত্রা কার্যত অচল হয়ে গিয়েছে। এর কারণ কি? অবমাননা এবং নিষেধাজ্ঞা অমান্য করার পরিণতি। হ্যাঁ, আমার স্বামী এই ভুল কাজটি করে বসেছিলেন। রাত তখন প্রায় 2টো হবে। পাহাড়ি এলাকায় এমনিতেই তাড়াতাড়ি রাত নামে। আধারে গা মিশিয়ে দুজনে গিয়ে পৌঁছলাম মনেস্ট্রি সংলগ্ন সেই পরিত্যক্ত কবরস্থানে। আমরা দেখতে পেলাম রাতের আকাশ ছিঁড়ে একটি বিশাল ডানা বিশিষ্ট নারীর অবয়ব এসে নামল সেই স্থানে। সেই পৈশাচিক নারী অবয়বের যার রূপ ভাষায় বর্ণনা করা কঠিন। ধীরে ধীরে সে 2 হাত বাতাসে প্রসারিত করে কোনো এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। হঠাৎ দেখলাম কবরের মাটি কেঁপে উঠছে যেন। আমি আর আমার স্বামী একটি ঝোপের আড়ালে লুকিয়ে সমস্ত ঘটনাটি রেকর্ড করতে লাগলাম। কানে ভেসে আসছে কারা যেন খড়খড় শব্দ করে মাটি খুঁড়ে চলেছে। এরপর একের পর এক কবর থেকে বেরিয়ে আসতে লাগলো সারি সারি কঙ্কালসার হাত। ধীরে ধীরে তাদের গোটা শরীরটাই মাটিতে 2 হাত এবং পা দিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে তারা এগিয়ে এলো সেই নারী অবয়বের দিকে। এরপর কোনো প্রভুভক্ত কুকুরের মতোই তারা নতজানু হয়ে তার সামনে বসে পড়ল। ঠিক সেই সময় একটা ছোট্ট ভুল আমাদের সুখী দাম্পত্য জীবনকে তছনছ করে দিল। আমার স্বামী আরো ভালোভাবে গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে গিয়ে নিজের অগোচরে খানিক দূরে এগোতে গিয়ে গাছের ডালে পা আটকে মুখ থুবড়ে মাটিতে পড়ল। তখনই সেই মহিলার চোখ পড়ল তার দিকে। সে এক ক্রুদ্ধ দৃষ্টি মেলে 2 বিশালাকায় ডানায় ভর করে এগিয়ে এলো আমাদের দিকে। বৌদ্ধ মঠের লাগোয়া এই সিমেট্রির প্রবেশ পথে 2টি থামের গায়ে বৌদ্ধ লামাদের দ্বারা মন্ত্রপুত লাল কাপড় বাঁধা ছিল। আমরা পালাতে গিয়ে সেই থামে ধাক্কা লাগায় ওই কাপড় ছিঁড়ে যায়। এরপর আমরা ফিরে আসি সেই হোমস্টেতে। রাতে আমার স্বামী আয়নার দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয় চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। আমিও তাকে অনুসরণ করি। এরপর সে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে একটাই কথা বলে, আমার ছায়া আমায় ফিরিয়ে দে, দে দে ফিরিয়ে দে। আমায় আর কিচ্ছু বলার বা করবার সুযোগ না দিয়ে সে পাহাড় থেকে ঝাঁপ মারে। পরের দিন সকালে তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। গোটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় তন্ন তন্ন করে খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। তবে শেষবার যখন তাকে লিম্বু হোমস্টের ঘরে দেখেছিলাম, আয়নার দিকে হতভম্ব দৃষ্টিতে চেয়েছিল বেশ অনেকটা সময়। আমি ওকে এমন অদ্ভুত আচরণ কেন করছে জিজ্ঞেস করায় কোনো উত্তর দেয়নি। এরপর আমি কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল ছিল না। ঘুম ভাঙার পরে যা ঘটেছে সে তো খানিক আগে বললামই। ভিডিও ফুটেজে শর্মিষ্ঠার প্রত্যুত্তরে স্যালি বলে উঠল, তাহলে আপনি বলছেন যে আপনি এর বেশি কিছু জানেন না? ওই রাতে আপনাদের একটা ভুলের কারণে ডার্ক অ্যাঞ্জেল তার নির্দিষ্ট এলাকা ছেড়ে মন্ত্রশক্তির বন্ধন মুক্ত করে
বাইরে বেরিয়ে এসেছিল। এরপরেও বহু মানুষের ঠিক একইভাবে মৃত্যু ঘটেছে, যার কারণ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আপনারাই। দেখুন, আমরা যা করেছিলাম সেটা নিজেদেরকে রক্ষা করতেই। এতে আমাদের কোনো দোষ সত্যিই ছিল না। তবে আমি বিশ্বাস করি এই অখণ্ড শক্তিকে বিনষ্ট করতে কোনো এক দৈব শক্তির আবির্ভাব ঘটবে নিশ্চিত। ভিডিওটি শেষ হতেই একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নিল রুদ্র। শালিনী এবং তার ছেলে অকাতরে ঘুমিয়ে রয়েছে। ইউকসুম পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। মধ্যরাত পেরিয়ে গেছে অনেকক্ষণ। এখানে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। পরনের কালো পুলোভারটা ভালোভাবে জড়িয়ে নিয়ে পকেট থেকে একটি চুরুট বের করে ধরালো সে। জানলার কাঁচ অল্প একটু নামিয়ে পাহাড়ি হিমেল হাওয়ায় এক মুখ ধোঁয়া ছেড়ে বাইরের কালো নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। মনে হাজারো প্রশ্নের চট। পাশে ড্রাইভিং সিটে বছর করির ছেলেটা এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। পাহাড়ি এলাকায় দিগ্ভ্রান্ত হলেই নির্ঘাত মৃত্যু। চোখ মুখে ঠান্ডা বাতাস লাগায় এক অবসন্ন ভাব ধীরে ধীরে রুদ্রকেও গ্রাস করছিল। তার চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। ঠিক এমন সময় গাড়ির রেয়ার ভিউ মিররে চোখ পড়ল তার। সনসনে ঠান্ডা বাতাসের সাথে কানে ভেসে আসছে হিংস্র জান্তব গর্জন। রেয়ার ভিউ মিররে চোখ দুটো কচলে নিয়ে ভালোভাবে তাকাতে আবার চমকে উঠল সে। ল্যান্ড রোভারের গতির সাথে পাল্লা দিয়ে জান্তব গর্জন করতে করতে এগিয়ে আসছে কতগুলো আবছায় অবয়ব। তার দুই হাত পায়ে ভর দিয়ে তীব্র গতিতে ছুটে আসছে তাদের লক্ষ্য করে। তারা আরো খানিকটা এগিয়ে আসতেই এবার স্পষ্ট দেখতে পেল তাদের শয়ে শয়ে মৃত মানুষের দল প্রবল আক্রোশে তাদের গতিপথ রোধ করতে চাইছে। তাদের গলা দিয়ে ভেসে আসছে জান্তব উল্লাস। তাদের চোখের দৃষ্টি শূন্য। তাদের আধ খাওয়া শরীর থেকে বেরিয়ে ঝুলছে পেটের নাড়ি ভুঁড়ি। তাদের হাত এবং পায়ের নখ কোনো হিংস্র সাপদের মতোই তীক্ষ্ণ এবং ধারালো। হিংস্র নেকড়ের মতোই পাথুরে রুক্ষ মাটির উপর দিয়ে তাদের দিকেই ধেয়ে আসছে তারা। রুদ্র ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, ওরা এসে পড়েছে, তবে আমি থাকতে কারোর কোনো ক্ষতি হবে না। তুমি কি গাড়ির গতি আরো বাড়াতে পারবে? রুদ্রর কথা শুনে সেও আয়নার দিকে পেছনে তাকালো। তার চোখে মুখে ফুটে উঠল এক তীব্র ভয়ের অভিব্যক্তি। সে বিড়বিড় করে বলে উঠল, कोई नहीं बचेगा, कोई नहीं बचेगा, एक एक करके सब मरेंगे हम लोग, सब मरेंगे। শান্ত হও, কারোর কিচ্ছু হবে না, শান্ত হও। साहब जी, अभी गाड़ी का स्पीड बढ़ाते गेले निर्घात मृत्यु। আমরা যে পাহাড়ে পাগডন্ডি বেয়ে উপরের দিকে উঠছি, यहाँ पे थोड़ा भी इधर से उधर हुआ तो सीधे खाई पे। তাহলে উপায়? লিম্বু হোমস্টে এখান থেকে কতটা? बस और थोड़ा जाना पड़ेगा। তুমি গাড়ি চালাও, আমি এদের দেখছি, যতক্ষণ পারি ঠেকিয়ে রাখছি। अरे लेकिन आप अकेले हो, इतने सारे देवेর সাথে মানে সামলাবেন কি করে? ড্রাইভারের কথা শুনে রুদ্রর মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসির ঝলক। গাড়ির ভেতরে থাকা তিনজন মানুষ এতক্ষণ খেয়ালই করে যে রুদ্রর বুকের কাছটায় জ্বলে উঠছে এক নীলাভ আলোক রশ্মি। মুহূর্তের মধ্যেই পুলওভারের পকেট থেকে দুটো চাকতি বের করে আনল রুদ্র। চাকতি দুটোর এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চাকতি দুটি গোলাকৃতি ঠিকই, তবে তার প্রতিটি কোণায় রয়েছে খাঁজ কাটা লোহার ধারালো পাত। কাছ থেকে দেখলে অনেকটা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের মতো ঢাউর হয়। দুই হাতে দুটো চাকতি ধরে কপালে হাত থেকে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করল। উগ্রং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহং। এরপর চোখ খুলে জানলা দিয়ে হাত খুলে এক এক করে দুটো চাকতি ছুঁড়ে দিল তাদের দিকে। মুহূর্তের মধ্যেই একসাথে কয়েকজনের ধর থেকে গলা আলাদা হয়ে গেল। তাদের মুন্ডহীন দেহ মাটিতে পড়ে থরথর করে কেঁপে উঠল যেন। খানিক পরে একে একে দুটি চাকতি বাতাস কেটে চক্রাকারে ঘুরতে ঘুরতে তার হাতে চলে এলো। ততক্ষণে পেছনের সিটে বসে থাকা শালিনী এবং নীলেশের ঘুম ভেঙে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় তারা বাকরুদ্ধ হয়ে পেছনের দিকে চেয়ে রয়েছে। তাদের হতবিহ্বল দৃষ্টি দেখে রুদ্র বলে উঠল,
ম্যাডাম, এই রুদ্র থাকতে কেউ আপনাদের ছুঁতেও পারবে না। আপনারা নিশ্চিন্তভাবে বসে থাকুন, খামোকা ভয় পাবেন না। রুদ্র আবারও জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পেল ধীরে ধীরে সেই সকল চলমান মৃত শরীর এবং তাদের গাড়ির মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। ড্রাইভারের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে এরপর শালিনীকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আপনার ঠিক মাথার পেছনে যে কালো ব্যাগটা রয়েছে ওটা আমায় এক্ষুনি দিন, এক্ষুনি। শালিনী হাত বাড়িয়ে কালো ব্যাগটি রুদ্রকে দিতে তড়িৎ গতিতে সেই ব্যাগের চেন খুলে বের করে আনলো খণ্ড বিখণ্ড করে রাখা একটা লম্বা ধাতব বস্তু। তার সাথেই কতগুলো ছোট ছোট তীর। ধাতব বস্তুটির প্রতিটি খণ্ডকে অ্যাসেম্বল করে একে অপরের সাথে যুক্ত করে নিল সে। এরপর সেই ব্যাগ থেকে একটি লম্বা তার জাতীয় কিছু সেই বস্তুটির আগায় এবং গোড়ায় শক্ত করে বেঁধে নিল। এরপর একটি তীর বের করে জানলা দিয়ে পেছনে ফিরে তাতে গুণ পড়ালো সে। উগ্রং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহং। এরপর বিড়বিড় করতে করতে মন্ত্র উচ্চারণের সাথে সাথে তীরটি নিক্ষেপ করল তাদের দিকে। গাড়ির পেছনে ধেয়ে আসা হিংস্র মৃতের দলের মধ্যে দুজনের শরীরে একই সাথে তীরটি গিয়ে আঘাত করতে এক তীব্র চান্তব গর্জন ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল তারা। আবারও একটি তীরধনুকে গুণ পড়িয়ে ছুঁড়ে মারল তাদের দিকে। রুদ্রর বুকের কাছটায় বেশ জ্বালা অনুভব হচ্ছে। সে এক টানে পরনের পুল ওভারটি খুলে ফেলতে এক চোখ ধাঁধানো আলোয় ভরে গেল গোটা গাড়িটি। সকলে সবিস্ময়ে দেখল এক নীলাভ আলোক রশ্মি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে রুদ্রর গোটা শরীর জুড়ে। ধীরে ধীরে তার সেই আলোক বলয় হাত বেয়ে হাতে ধরে রাখা তীরধনুকে মিশে যেতে চোখের নিমিষে সেই তীর শত সহস্র খণ্ডে ভাগ হয়ে আছড়ে পড়ল তাদের উপর। এক চোখ ধাঁধানো বৈদ্যুতিক স্ফুলিঙ্গ আছড়ে পড়ল রাতের চলমান মৃত শরীরগুলোর উপর। বিদ্যুৎ পৃষ্ঠের মতো একে একে মাটিতে লুটিয়ে পড়ল, থরথর করে কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল তারা। রুদ্র আবারও গাড়ির জানলা দিয়ে মাথা ঢুকিয়ে পুলওভারটা গায়ে চাপিয়ে নিতেই অদৃশ্য হয়ে গেল সেই আলোর বলয়। পিছনের সিটে থরথর করে কাঁপতে কাঁপতে শালিনী তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, এরা কারা আর আপনি বা কে? শয়তান, শয়তান জেগে উঠেছে ম্যাডাম। স্বয়ং লুসিফার কবরের বুকে শুয়ে থাকা মৃত শরীরের সংরক্ষক ডার্ক অ্যাঞ্জেলের মাধ্যমে তৈরি করেছে এক নতুন সেনা দল, যার দ্বারা এই গোটা পৃথিবীর বুকে সে রাজত্ব বিস্তার করতে চায়। আমি এক সামান্য মানুষ মাত্র, যে নৃসিংহ দেবতার ভক্ত, একনিষ্ঠ ভক্ত। আমার পরিচয় এয়ারপোর্টে আপনাকে জানাইনি, তবে এখন জানানোর সময় এসেছে। রিয়ার ভিউ মিরর দিয়ে আরও একবার তাকিয়ে নিল রুদ্র। পাহাড়ি রাস্তা জুড়ে পড়ে রয়েছে শয়ে শয়ে মৃত লাশ। এরপর রুদ্র বলে উঠল, আমায় জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 30 বছর পেছনে। জন্মের সময় থেকেই আমার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা লক্ষ্য করেছিলেন আমার বাবা মা। আমার জন্মের পরপরই মারা যায় আমার ঠাকুমা। ছোটবেলায় আমি তাকে দেখতে পেতাম, অনুভব করতে পারতাম তার অস্তিত্ব। শুধু তাই না, আমার চোখের সামনে খুলে গিয়েছিল মৃতের জগৎ। আমাদের এই জগৎ দ্বিমাত্রিক। আমরা যা চোখে দেখতে পাই সবই দ্বিমাত্রিক বিশ্বের অংশ, কিন্তু ত্রিমাত্রিক জগতের কিছুই আমাদের চোখে পড়ে না। সেখানেও আমার আপনার মতো সহস্র কোটি সত্তার বাস, যাদের আমরা প্রেত বলে জানি। আমি তাদের দেখতে পেতাম, তাদের সাথে কথা বলতাম। এমনকি কোনো স্থান যেখানে ইতিমধ্যে কোনো অপরাধ ঘটে গেছে, সেই স্থানে যাওয়া মাত্রই আমার চোখের সামনে ফুটে উঠত সকল দৃশ্য। আমার বাবাকে যখন এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল কাস্টমস অফিসার, আমি জানতাম সেদিন যে বাবা নির্দোষ ছিলেন। আমাদের দুবাইতে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বর্তমানে সেটা আমার কাকা দেখাশোনা করেন। আমার কাকা আমার বাবার ব্যাগে ড্রাগসের প্যাকেট চালান করে কাস্টমসকে খবর দেন। পুরো ঘটনাটা আমি স্পটে উপস্থিত না থেকেও জেনে গিয়েছিলাম। তবে বিশেষ লাভ হয়নি, কারণ আইন সাক্ষ্য প্রমাণে বিশ্বাস করে, মুখের কথায় নয়। বাবার আজীবন কারাবাসের সাজা কার্যকরী হওয়ার পরে আমার মা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আর একদিন তাকে কড়িকাঠ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখি আমি।
এর পরের জীবনযাত্রা কাঁটার স্তূপে ভরা, যেখানে প্রতিটা পদক্ষেপ ছিল মৃত্যুর হাতছানি। আমি শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ দেবতার সাধক। ওনার আশীর্বাদে এই শক্তি আমার দ্বিগুণ বৃদ্ধি পায়। তাছাড়াও বহু বছর আমি বৌদ্ধ মঠে কাটিয়েছি। বৌদ্ধ মহাযান এবং বজ্রযান তন্ত্রের বহু তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছি আমি। কলকাতার প্যারানর্মাল এবং ডিমন হান্টিং সংস্থার একজন সদস্য আমি। আজ এখানে এসেছি কলকাতা পুলিশের নির্দেশে এই ঘটনার তদন্ত করতে। আমাদের ছায়া শিকারীও বলা হয়ে থাকে। ছায়া, ইয়েস, যাকে ছোঁয়া যায় না, কিন্তু মানুষের পক্ষে যারা অমঙ্গলজনক, আমরা তাদের শিকার করি। তাদের কথোপকথনের মাঝে গাড়ি এসে থেমেছে লিম্বু হোমস্টের সামনে। ড্রাইভারকে কড়কড়ে 500 টাকার 12টা নোট তার পকেটে গুঁজে দিয়ে রুদ্র বলল, আজকের রাতটা তুমিও এখানে থেকে যাও। আমাদের এই মিশনে তোমায়ও যে বড় প্রয়োজন। सर जी, आज अपना के देखे और अपना सकल कथा सुने बड़ा भरोसा मिला मुझे। मैं आपके साथ रहना चाहता हूँ साहब। आखिर तक क्या होता है मैं सब देखना चाहता हूँ। এবার শালিনী বলে উঠল, কিন্তু আর্মি বেস ক্যাম্প, আমার স্বামী? উতলা হবেন না ম্যাডাম, পরিস্থিতি বড়ই জটিল। এই মুহূর্তে বাইরে থাকা নিরাপদ নয় মোটেই। আজকের রাতটুকু কাটলে কাল আমার টিম চলে আসবে, এরপর আপনার স্বামীকে খুঁজে বের করব আমরা। তারা হোমস্টেতে ঢুকতেই যাবে, ঠিক এমন সময় ড্রাইভার আবারও বলে উঠল, लेकिन এখন এখানে ঢুকে मतलब कि विशेष কিছু লাভ হবে কি? কেন বলো তো? देखिए, तमाम गुरुओं के मौत के बाद उसकी बीवी हर रात को তার স্বামীকে পাগলের মতো খুঁজে বেড়ায়, আবার সকাল হলেই ফিরে যায়। इस समय अगर होम स्टे दरवाजा खोला থাকে তাহলে তো फिर तो ठीक है, नहीं तो इस सर्दी में भी গাড়িতে বসে রাত কাটাতে হবে। যদিও গাড়িতে হিটার রয়েছে, তবুও শেষ চেষ্টা তো করতেই হবে। তারা একে একে সারিবদ্ধভাবে দরজার কাছে গিয়ে দাঁড়াতে পেছন থেকে একটি কঠিন পুরুষালী গলা ভেসে এলো, Halt! Rise up your hand and bend on your feet on the ground. সকলে 2 হাত মাথার উপর তুলে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। সকলে দেখতে পেল এক দল সহস্র আর্মির দল উত্তত বন্দুক হাতে ঘিরে ধরেছে তাদের। তাদের মধ্যে থেকে একজন প্রায় 6 ফুট উচ্চতা বিশিষ্ট বলশালী গড়নের আর্মির পোশাক পরিহিত ব্যক্তি তাদের দিকে এগিয়ে এসে মুখে টর্চ মারতেই ছুটে এলো শালিনীর দিকে। তুমি এখানে আসার আগে একবার জানাতেও পারলে না? কি করে জানাতাম বলো? তুমি তো আসতেই বারণ করে দিয়েছিলে। এইদিকে তোমার ফোনও পাওয়া যায় না। আর্মি বেস ক্যাম্পে ফোন করেও পাইনি তোমার। আর্মি ক্যাম্প? একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে সেই সুপুরুষ সুঠাম ব্যক্তিত্বের অধিকারী বলে উঠলেন, সব শেষ শালিনী, সব শেষ। শয়তানের দল সব শেষ করে দিয়ে গিয়েছে। আমরা এই কজন কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে পালাতে পেরেছি। ইউ মাস্ট বি লেফটেন্যান্ট আদিত্য মিশ্র, রাইট? হ্যাঁ। আর আপনার পরিচয়? আপনি আমার স্ত্রী এবং সন্তানকে চিনলেন কিভাবে? তাছাড়া এখানে এলেনই বা কি করে? ইউকো সময় ঢোকার পথে তো তারা রয়েছে। এরপর ধীরে ধীরে শালিনী আদিত্যকে সমস্ত কথা বলে কলকাতা এয়ারপোর্ট থেকে সিকিমে আসার পথে যা যা ঘটে সেই সমস্ত ঘটনা বিস্তারিত শোনানোর পর আদিত্য আবেগে অশ্রু সজল হয়ে রুদ্রর হাত দুটো চেপে ধরে বলল, আমি জানি না আপনি কে, আপনি ঠিক কোন শক্তির অধিকারী, তবে আপনি আমার পরিবারকে রক্ষা করেছেন। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সেসব কিছু নয় আদিত্যবাবু, মানুষের মঙ্গল করতে পারলে আমার ভালো লাগে, আমার আত্মা তৃপ্ত হয়। তবে আপনাদের বেস ক্যাম্পে কি ঘটেছিল? মাথার উপরের গোল চাঁদটা রাতের মোহময় রূপকে আরো বেশি মাত্রায় প্রাকৃতিক অপরূপ মাধুর্যে মাতিয়ে তুলেছে। হোমস্টের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সেখানকার কাঠের মেঝেতে গোল করে সকলে বসল। রুদ্রর দিকে তাকিয়ে আদিত্য বলে উঠল, আপনি তো জানেন এখানকার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জারি হয়েছে কারফিউ, জায়গায় জায়গায় পুলিশ এবং আর্মিদের পোস্টিং, মানুষজনদের কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে, যাতে ওই সকল ভয়ানক ক্রিয়েচার্স তাদের কোনো ক্ষতি করতে না পারে।
বা তারা নিজেদেরও যেন কোনো রকম ক্ষতি করতে না পারে। সেদিনও আজকের মতোই এক রাত ছিল। আমরা ডিউটি ভাগ করে নিয়েছি, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ পাহারায় রয়েছে। ঠিক সেই সময় আকাশে একটা বিশালাকায় প্রাণীকে দেখা যায়, যে ডানা ঝাপটাতে ঝাপটাতে বাতাস কেটে ওই দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে পাহারায় থাকা সকল সেনাদল অ্যালার্ট হয়ে ওঠে। তারা বন্দুক উঁচিয়ে একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু অদ্ভুত বিষয়, অতিকায় সেই প্রাণীটির গায়ে যেন সেগুলো ছুঁতেও পারে না। এক ঝটকায় সে তার দুই বলশালী হাতের ধাক্কায় ফেলে দিল দুই বন্দুকধারী সেনাদের। ধীরে ধীরে মাটিতে নেমে এলো সে। এরপর এক অদ্ভুত কাণ্ড ঘটল। কালো পরি ছায়া নিয়ে যায়, কালো পরি প্রাণ শুষে খায়, আধারের মাঝে ছন্দপতন, তপ্ত গহীনে অন্তর্দহন। অভিশাপের কালো রূপ ধরে আমি বারে বারে ফিরে আসি তাই। কালো পরি রক্ত চুষে খায়। সে বিড়বিড় করে কিছু একটা বলতে শুরু করলো এবং পরক্ষণেই দেখা গেল উপস্থিত সকলের মাটিতে পড়া ছায়া অদৃশ্য হয়েছে। এরপর তারা একে অপরের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে থাকে। ঘটনার দিন আমি ক্যাম্পে শুয়ে বিশ্রাম করছিলাম। কোলাহল শুনে বাইরে বেরিয়ে আসতেই দেখি তারা একে অপরের দিকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। এরপর মাটির দিকে তাকাতেই চমকে উঠি, কারণ কারোর ছায়া সেখানে পড়ছিল না। ধীরে ধীরে সেই বিশালাকায় পক্ষী মানবী ডানা মেলে আকাশে উঠল, আর ধীরে ধীরে সে মিলিয়ে গেল আকাশের গায়ে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজেদের প্রাণ রক্ষা করতে পালিয়ে এসেছি কারণ মিস্টার রুদ্র, আমার ধারণা, সে মানুষের ছায়া চুরি করে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। শুধু তাই নয় মিস্টার রুদ্র, শুধু তাই নয়, আমার ধারণা সে মানুষের অগোচরে ছিনিয়ে নিয়ে যায় তার প্রাণ শক্তি। খালি খোলসটুকু ছটফট করতে থাকে মুক্তির আশায়। এই হোমস্টের বর্তমান খবর আপনি জানেন না বোধহয়। কয়েকদিন আগে একইভাবে তাওয়াং গুরুং, তার স্ত্রীও এই একই পথ বেছে নিয়েছে। আদিত্যবাবু, আপনারা যাকে দেখেছেন সে ডার্ক অ্যাঞ্জেল, কবরের রক্ষক এবং স্বয়ং ডেভিলের বিশ্বস্ত অনুচর। আজকের রাতটুকু নির্বিঘ্নে কাটাতে পারলে কালকেই আমার টিম চলে আসবে। শ্যারো হান্টার এবং আপনাদের যৌথ উদ্যোগে এই মিশনটিতে আমাদের মধ্যে কে বাঁচবে বলা মুশকিল, তবে হ্যাঁ, এর থেকে মুক্তির উপায় একটাই, আবারও একইভাবে ডার্ক অ্যাঞ্জেলকে ওই স্থানে বেঁধে ফেলা। আমি আবারও মন্ত্রের দ্বারা বাঁধবো তাকে। আপনারা সকলে মিলে আমায় কভার করবেন। আপাতত বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, সেই বরং ভালো। সকলেই বেশ ক্লান্ত আজ। তখন প্রায় মাঝরাত। কাঠের পাটাতনের ফাঁক গলে এক ঝাঁক ঠান্ডা বাতাস স্পর্শ করছে সকলের শরীর। হঠাৎ কোনো এক অজানা কারণে ঘুমটা ভেঙে গেল রুদ্র। বাড়িটাতে যেন এক মৃদু আন্দোলন শুরু হয়েছে। কেঁপে কেঁপে উঠছে গোটা হোমস্টে। রুদ্র বাতাসে নাক টেনে কিছু একটা শুঁকে নিল। একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে যেন। দ্রুত হাতে সে ধাক্কা দিল আদিত্যকে। আদিত্যবাবু উঠুন, সময় নেই, তারা উপস্থিত হয়েছে। ভেবেছিলাম আমার টিম আসা অবধি অপেক্ষা করব, কিন্তু না না না, যা করার এক্ষুনি করতে হবে। আর হ্যাঁ, সকলকে ডেকে তুলুন, সকলকে নির্দেশ দিন যেন তারা কানে তুলো গুঁজে থাকে। শুধু চোখ আর নাক এই দুটো সজাগ রাখুন। ওর ভ্রমের ছলনায় ভুলবেন না। চকিতেই সকলকে ডেকে তুলে আদিত্য নিজের হাতে রাইফেল তুলে নিল। কয়েকজনকে 2 তলার ঘরেও পাঠালো। বলল, শোনো তোমরা, ওরা আসছে। মাটিতে কান পাতলে শোনা যাচ্ছে তাদের আগমন বার্তা। আমাদের 2 দলে ভাগ হয়ে ওদের সাথে লড়তে হবে। কয়েকজন আর্মি উপরে উঠে গেলে আদিত্য সহ বাকিরা হাঁটু ভাঁজ করে মাটিতে নিজেদের পজিশন নিল।
মুহূর্তের মধ্যেই বন্ধ কাঠের দরজায় আঘাতের পর আঘাত পড়তে লাগলো। কানে ভেসে আসছে তীব্র চান্তব গর্জন। আদিত্য চিৎকার করে বলে উঠল, ফায়ার! পর পর 10টি রাইফেল গর্জে উঠল। শত শত গুলি রাতের নৈশব্দ ভেদ করে আছড়ে পড়ছে তাদের শরীর। বাইরে তখন একের পর এক মৃত মানুষের দল প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে বন্ধ দরজার গায়ে। রুদ্র শরীরে থাকা পুলোভারটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বিবস্ত্র হলো। তার বুকের কাছটায় আবারও জ্বলে উঠেছে সেই নীল রঙের ক্রিস্টালটি। চোখের নিমিষে সে দুতলার ঘরটায় ছুটে গেল। এরপর সকলের চোখের সামনে জানালা গলে হোমস্টের ছাদের কার্নিশ বেয়ে উপস্থিত হলো পিশাচদের মাঝে। তার কাঁধে ঝুলছে একটা হল্ড, যেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে তীর। তার বাম কাঁধে রয়েছে একটি ধনুক, তার দুই হাতে দুটো লোহার চাকতি। উগ্রং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহম বিশনং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহং। বিড়বিড় করতে করতে মন্ত্র উচ্চারণের সাথে সাথে চাকতি দুটো ছুঁড়ে দিল তাদের দিকে। বাতাস কেটে শনশন শব্দ করতে করতে প্রবল বেগে আছড়ে পড়ল চাকতি দুটো তাদের শরীরে। উপস্থিত কয়েকজন পিশাচের দেহ থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ল মাটিতে। আবারও এক আজ্ঞাবহ দাসের মতোই চাকতি দুটো ফিরে এলো তার হাতে। হোমস্টের ভেতর থেকে তখন গুলি বর্ষণ হয়ে চলেছে। ঝাঁকে ঝাঁকে গুলি এসে লাগছে চলমান মৃত শরীরগুলোর মুখ লক্ষ্য করে। একে একে তারা লুটে পড়ছে মাটিতে। ঠিক সেই সময় আকাশে শোনা গেল ডানা ঝাপটানোর আওয়াজ। রুদ্র মাথা তুলে দেখল এক বিশালাকায় পক্ষী মানবী ধেয়ে আসছে তারই দিকে। তার মাথার চুল হাওয়ায় উঠছে, তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো সুবিশাল ডানা। তার কোমর থেকে পায়ের বাকি অংশ একটা সিংহে। বিশাল দুই থাবা মাটিতে রাখতেই জায়গাটা কেঁপে উঠল যেন। মুখ দিয়ে তীব্র এক হুঙ্কার ছেড়ে সে এগিয়ে গেল রুদ্রর দিকে। রুদ্র তার কাঁধ থেকে তীরটি হাতে এনে তাতে গুণ পরিয়ে তার দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে সেটি গেঁথে গেল তার বুকে। আবারও এক জান্তব আর্তনাদ ছেড়ে এক হাত দিয়ে একটা হ্যাচকা টানে তীরটি বুক থেকে বার করে মাটিতে ছুঁড়ে মারল সে। রুদ্র সারা শরীর ঢেকে গিয়েছে এক নীলাবতীতে। উগ্রং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহম বিশনং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহং। সে দুই হাত জড়ো করে এক মনে জপ করতে লাগলো নৃসিংহ দেবতার বীজ মন্ত্র। চোখেতে এক তীব্র বিদ্যুৎ শিখা আকাশ থেকে নেমে আছড়ে পড়ল তার শরীর লক্ষ্য করে। ঘরে উপস্থিত সকলে সবিস্ময়ে দেখতে পেল যে ধীরে ধীরে রুদ্রর শারীরিক আকৃতি বাড়তে শুরু করেছে। তার উচ্চতা আকাশ ছুঁয়েছে যেন। তার বিকট দানবীয় শরীরের মুখটি একটি বিরাট সিংহ এবং বাকি অংশটি মানুষের। তার হাত এবং পায়ের নখ তীক্ষ্ণ এবং ধারালো। তাকে দেখে সেই নারী অবয়বটি ক্ষিপ্রতার সাথে ঝাঁপিয়ে পড়ল তার উপর। মুহূর্তের মধ্যেই রুদ্রের সেই দানবীয় রূপ এক হাতে তার গলা চেপে ধরে আছড়ে ফেলল মাটিতে। এরপর দুই বলশালী হাত দিয়ে এক টানে ছিঁড়ে ফেলল তার দুই ডানা। তীব্র এক মরণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। এরপর তার দেহটিকে হাঁটুতে রেখে আকাশের দিকে চেয়ে এক তীব্র হুঙ্কার ছেড়ে তার মুখ লক্ষ্য করে বসিয়ে দিল সে তার হাতের তীক্ষ্ণ নখ। উপড়ে নিল তার হৃৎপিণ্ড। সেই পিশাচিনীকে শেষ করে দেওয়ার পরে তার মৃতদেহটিকে মাটিতে আছড়ে ফেলে বারংবার পা দিয়ে আঘাত করতে লাগলো সে, যতক্ষণ না তার দেহটা মাটির গভীরে ঢুকে যায়। ডার্ক অ্যাঞ্জেলের মৃত্যু হতেই আশেপাশে থাকা সকল চলমান মৃত শরীরগুলো এক এক করে প্রাণ শূন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে লাগল। রুদ্রর বিরাট দানবীয় দেহটি ধীরে ধীরে সংকুচিত হয়ে গেল। ধীরে ধীরে সে আবারও আগের রূপে ফিরে এলো এবং জ্ঞান শূন্য অবস্থায় সেও মাটিতে লুটিয়ে পড়ল। ব্রাভো রুদ্র, ব্রাভো! তুমি দারুণ কাজ করেছো। তোমায় নিয়ে আমার সত্যি গর্ববোধ হয়। ডার্ক অ্যাঞ্জেলকে মেরে
একাই এই মৃত্যু চক্রকে বিনষ্ট করেছো তুমি। ব্রাভো রুদ্র, ব্রাভো। লালবাজার থানায় বসে অফিসার ইনচার্জ অলোকবাবু তার দিকে টাকা ভর্তি একটা সুটকেস বাড়িয়ে দিতে দিতে আবারও বলে উঠলেন, অ্যাজ আই প্রমিস, আমি তোমার বাবার কেসটা আবার রিওপেন করছি। এইবার তোমার বাবাকে নির্দোষ প্রমাণিত করে সসম্মানে বাইরে বের করে আনবো আমি। এবং এই যে তোমার পারিশ্রমিক, পুরো 10 লাখ আছে। প্রয়োজন নেই অলোকবাবু, মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এতেই নিজের জীবন সার্থক বলে মনে করছি। রুদ্রর পাশে দাঁড়িয়ে রয়েছে এক বছর 30-এর যুবতী। তার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে রুদ্র বলে উঠল, যুগে যুগে যখনই পৃথিবীর বুকে অভিশাপ নেমে এসেছে, জন্ম নিয়েছে অবতার, আমাদের শ্যাডো হান্টার টিমের প্রতিটি সদস্য এক একটি অবতার, যারা নিজেদের জীবন বাজি রেখে অশুভ শক্তির সংহার করে এসেছে। এটা তাদের প্রাপ্য। তৈরি করো তাদের আগামী পৃথিবীর জন্য, যাতে লুসিফার আর কোনোভাবেই পৃথিবীর বুকে আঁধারের রাজত্ব না বিস্তার করতে পারে, কোনোভাবেই নয়। এরাই হবে আমাদের আগামী দিনের উত্তরসূরি। তবে আমি সকলের পাশে থাকব, আমায় থাকতেই হবে, কারণ আমার কাঁধে যে গুরুদায়িত্বের বোঝা স্বয়ং নৃসিংহ দেবতা চাপিয়ে দিয়েছেন। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার মুচকি হেসে জবাব দিল, তুমি যে একাই 100, আমাদের সাহায্য ছাড়াই সিকিমের সাধারণ জনগণের রক্ষা করলে তুমি। শালি, আমায় যে করতেই হতো, কথা দিয়েছিলাম যে তোমায়। এরপর দুজনে ধীরে ধীরে থানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। আজ বেশ বৃষ্টি নেমেছে কলকাতা শহর জুড়ে। রুদ্র স্যালির দিকে তাকিয়ে গুনগুন করে একটা গান ধরল, If there is a way to leave, I want to be with you as always. If I will die, hold your breath tight and say, I love you forever after the life of death. শেষ হলো আর্য রায়ের কলমে ওরা ফিরে ফিরে আসে। আজকে গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে ফিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট থেকে তৃষা, বং স্টোরি হাব থেকে নীল, হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট, হানাবাড়ি অফিসিয়াল এবং কথকথা থেকে সায়ন্তন, ঐন্দ্রিলা, কৌশিক, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, তানিশা, সৃষ্টি আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং অনিন্দিতা, আবহ, শব্দগ্রহ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, প্রচ্ছদ তৈরি করো এবং ভয়েস অ্যাক্টিং করো, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের মেল করো, আমরা কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।